দুইটা কারণের মধ্যে হচ্ছে 2 এবং 4 হচ্ছে যে সবাই বলছো। প্রথম কথা, যদি কেউ এই 1 নাম্বার রিজনটা চিন্তা করো, তাহলে প্রথমেই বলে দিচ্ছি যে এই 1 নাম্বার রিজনে যদি কেউ আমাদের সাথে যুক্ত হও যে আমরা তোমাদের সব মুখস্থ করে একদম গুলায় খাওয়াই দিব, তাইলে কিন্তু তুমি হচ্ছে ভুল করছো। কারণ কি? কারণ হচ্ছে যে এটা আমাদের কোর্স না, পৃথিবীর যে কোনো কোর্সেই তুমি যাও, তুমি কখনোই টিচার সব খাওয়াই দিবে এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে তুমি কখনোই ভালো করতে পারবে না। যে কোনো কোর্সে যুক্ত হওয়ার তোমার অন্যতম কারণ হওয়া উচিত সেখানে তুমি একটা প্রপার গাইডলাইন পাবে এবং সেই গাইডলাইন অনুযায়ী তুমি ভালোভাবে পড়ালেখা করে তুমি A+ অ্যাডমিশনের সফলতা নিশ্চিত করতে পারবে। কারণ একটা জিনিস মনে রাখবে, আমি তোমাকে পড়াবো, সেই পড়াটার ইনপুট নিতে হবে কিন্তু তোমার, সেই পড়াটার আউটপুট কিন্তু বের করতে হবে তোমার। সো তুমি হচ্ছে মেইন ফ্যাক্টর। আমি জাস্ট তোমাকে একটা সঠিক গাইডলাইন দিব, আমি তোমাকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করব, বাট তোমার কিন্তু হচ্ছে যে মেইন কাজটা করতে হবে। তুমি কিন্তু হচ্ছে এখানে মেইন কি রোল প্লে করবা। সো তোমার কিন্তু হচ্ছে যে নিজের ব্যাপারে সচেতন থাকতে হবে, নিজের পড়ালেখার ব্যাপারে অনেক অনেক বেশি ফোকাস থাকতে হবে এবং আমরা অবশ্যই তোমাদের একটা সঠিক গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই ইনশাল্লাহ আমরা তোমাদের চেষ্টা করব যে বায়োলজি এবং কেমিস্ট্রিতে যেন তোমাদের এইচএসসি তে A+ নিয়ে চিন্তা করা না লাগে। বিশেষ করে আমার কাছে যে স্টুডেন্টরা প্রায় 6-7 মাস ধরে পড়ছিল, তারা হচ্ছে যে অনেকেই এখনো মেসেজ দেয় যে ভাইয়া ফিজিক্স ম্যাথের অবস্থা খুব ভালো না, বাট বায়োলজি কেমিস্ট্রির অবস্থা অনেক ভালো, এই দুইটাই ভালো করছি। তো আশা করি যে বায়োলজি এবং কেমিস্ট্রিতে তোমাদের সর্বোচ্চ হেল্পটা আমরা করতে পারবো এবং আমরা এমন ভাবে তোমাদের পড়াবো যেন তোমরা 1 স্টেপ আপ থাকো অ্যাডমিশন টাইমে। নেক্সট হচ্ছে আসা যাক যে তোমাদের বাবা মায়ের আকাঙ্ক্ষা কি আসলে তোমাদের থেকে। এই জিনিসটা না আমরা খুব স্কিপ করে যাই, যে আমাদের অনেক কিছুর মধ্যে আমাদের বাবা মারা আসলে থাকে না। আমাদের বাবা মারা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু আমাদের কাছে, যে আমার কাছে অন্তত। তোমাদের অনেকের বাবা মা হয়তো আমাদের সাথে ওরিয়েন্টেশন থাকতে পারে আবার নাও থাকতে পারে। যদি এটা অফলাইন ওরিয়েন্টেশন হতো আমরা অবশ্যই তোমাদের বাবা মাদের ইনভাইট করতাম। যে তোমার একটা জিনিস বোঝা উচিত যে এই যে তুমি আমাদের কোর্সে পড়ছো, যে অলরেডি 3,000 টাকা তোমরা আমাকে পে করেছো, সামনে আরো 3,000 টাকা পে করবে, অনেক হয়তো ফুল পেমেন্ট করে দিয়েছো, যে তোমাদের বাবা মারা এই যে তোমার পেছনে একটা ইনভেস্টমেন্ট করলো, তোমার পেছনে একটা টাকা খরচ করলো, এই টাকা খরচ করে তোমার বাবা মা তোমার থেকে চায়টা কি? তোমার বাবা মার তোমার থেকে পাওনা বা চাওয়াটা কি রয়েছে? দেখো তো চাওয়াগুলা মিলাইতে পারো কিনা, একবার জাস্ট পড়ে দেখো। সেটা হচ্ছে তোমার বাবা মার একটাই চাওয়া তোমার থেকে, সেটা হচ্ছে তোমার বাবা মা তোমাকে প্রতিষ্ঠিত দেখতে চায়, একটা গর্বিত জায়গায় দেখতে চায়, তোমাকে মানুষ সম্মান করছে, অসম্মান করছে না এটা দেখতে চায় তারা। তুমি একটা ভালো আছো, তোমার একটা ব্রাইট, একটা সুন্দর ভবিষ্যৎ আছে সামনে, তুমি ভালো আছো সেটা তোমার বাবা মা জানতে চায়, দেখতে চায়। অন্যের কাছে একটা বুক ফুলায় বলতে চায় যে আমার ছেলে বা মেয়ে এখানে পড়ে, এখানে মেয়ে কথাটা আসে নাই ভুলে, মানে আমি তাড়াহুড়ায় করেছি তো, সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আসে নাই। সো আমার ছেলে বা মেয়ে একটা ভালো জায়গায় পড়ে, তো তারা বুক ফুলায় বলতে চায়। এই যেমন আমি মেডিকেলে পড়ি, আমার বাবা মার এইখান থেকে কতটুকু বেনিফিট হচ্ছে, যে আমি যা ইনকাম করছি সব কি আমি আমার বাবা মাকে দিয়ে দিচ্ছি? উত্তর হচ্ছে না। আমি বেশিরভাগ ইনকামে আমার নিজের প্রয়োজনে বা নিজের জন্য ব্যবহার করছি। আমি হয়তো এক মাসে 50,000 টাকা কামালে আমার বাবা মাকে হয়তো 3-4 মাস পর একটা ড্রেস দিচ্ছি বা 3-4 মাস পর কিছু দিচ্ছি, বেশিরভাগ ইউজেস কিন্তু আমি আমার লাইফ লিড করার জন্য করছি। সো দ্যাটস ওয়াই যে বাবা মা কিন্তু আমাদের থেকে খুব বেশি কিছু চায় না, তারা জাস্ট একটাই চায় যে তারা বুক ফুলিয়ে বলবে যে না আমার বাচ্চাটা এই জায়গায় পড়ে, আরেকজনের কাছে জাস্ট গর্ব করবে। ওই যে বলি না যে পাশের বাসার ভাবির সাথে গসিপ, সেই গসিপে যেন আমাদের বাবা মা জিতে যায় অন্তত, এটা আমাদের বাবা মারা চায়। সো দ্যাটস ওয়াই আমাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষার উপর আমাদের একটু বিশ্বাস রাখা, আমাদের ভরসা দেওয়া উচিত তাদেরকে। কারণ আমরাই কিন্তু তাদের স্বপ্ন দেখতে শিখিয়েছি, আমরাই কিন্তু বলেছি যে না আমি ভালো করছি, আমাকে দিয়ে ভালো হবে, সো আমাকে নিয়ে স্বপ্ন দেখো। তোমরাই কিন্তু এসএসসি তে ভালো রেজাল্ট কইরা বাবা মাকে স্বপ্ন দেখাইছো, এখন সেই স্বপ্ন ভাঙার কোনো অধিকার কিন্তু তোমাদের নেই। সো তোমাদের কিন্তু এখন নিজের সেরাটা দিয়ে চেষ্টা করতে হবে। তাই চিন্তা করো, তোমার বাবা মা, তোমার ফ্যামিলির মানুষজন সবাই কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে। তো এটা কিন্তু তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে তোমার বাবা মায়ের স্বপ্নটাকে তোমার পূরণ করা। তুমি যদি খুব অনেক ধনী পরিবারের হও তাহলেও কিন্তু তোমার ভালো মতো পড়ালেখা করা উচিত। তুমি যদি অনেক ধনী ফ্যামিলি নাও হও তাহলেও কিন্তু তোমার ভালো মতো পড়ালেখা করা উচিত। কারণ পড়ালেখা এমন একটা জিনিস যেটা সবসময় তোমার সাথে থাকবে। যেমন আজকে দেখো, আজকে আমি তোমাদের সামনে বসে আছি, আমার তোমাদের সামনে বসে থাকার ভিত্তিটা কি বলতো? একটাই ভিত্তি, সেটা হচ্ছে আমার পড়ালেখা। সো এই পড়ালেখা দিয়ে তুমি আমার চেয়ে অনেক ভালো জায়গায় যেতে পারো। তুমি যদি আমাকে স্ট্যান্ডার্ড ধরো বা আমার মতো জায়গায় আসতে চাও, সেটা তো অবশ্যই সম্ভব, কারণ আমি একটা খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই পর্যন্ত এসেছি। আমার থেকেও হাজার গুণ ভালো জায়গায়ও, হাজার গুণ ভালো পজিশনেও তোমরা যেতে পারবে শুধুমাত্র পড়ালেখা দিয়ে। একদিন আমার হাতে কিন্তু কোনো কিছুই ছিল না, আজকে এই পড়ালেখার মাধ্যমে আমার হাতে কিন্তু অনেক কিছু আসছে। মানুষ বলে পড়ালেখা করে জীবনে কিছু করা যায় না, পড়ালেখা করে টাকা কামানো যায় না।
আমাকে দেখো কতটুকু কি করতে পেরেছে, হয়তো অনেক কিছু করতে পারিনি, বাট একটা প্রসেসের মধ্যে আছি কিন্তু। আচ্ছা, এখন আসা যাক আমাদের কোর্স পরিকল্পনা আসলে কি, যে আমরা তোমাদের কিভাবে পড়াবো, কি পড়াবো না পড়াবো, এই কোর্স পরিকল্পনার একটু ডিটেলস আমরা তোমাদের জানাতে চাই, কারণ কোর্স পরিকল্পনার ব্যাপারটা নিয়েই তো তোমরা হচ্ছে যে ইট কনসার্ন আমাদের ওরিয়েন্টেশনের জন্য। তো প্রথম কথা, আমরা বায়োলজি তোমাদের কিভাবে পড়াবো এবং কেন এই স্টাইলে আমরা তোমাদের বায়োলজি পড়াচ্ছি। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের বায়োলজি আমাদের মেইন সাবজেক্ট যেটা এখানে, বা আমাদের মানে ফার্স্ট প্রায়োরিটি বায়োলজি যেটা, সেটা আমরা কিভাবে পড়বো এবং কেন আমরা এইভাবে পড়ছি, দুইটাই কথা, যে আমরা কিভাবে পড়বো এবং কেন এইভাবে পড়ছি। দেখো, বায়োলজির উপর আমাদের মোট ক্লাস হবে 46টা। আমাদের এই পুরো কোর্সে বায়োলজির উপর মোট ক্লাস হবে 46টা। তোমরা কি বলতে পারবা যে তোমাদের বায়োলজি বইয়ে মোট অধ্যায় কয়টা আছে? তোমরা কি বলতে পারবা যে আমাদের বায়োলজি বইয়ে মোট অধ্যায় কয়টা আছে? আমাদের বায়োলজি বইয়ে মোট অধ্যায় কয়টা আছে তোমরা কি জানো? 24টা অধ্যায় বলতেছে অনেকে। তোমাদের বায়োলজি বইয়ে মোট অধ্যায় আছে 27টা, 26টা। কেমনে 26টা জানো? কারণ তোমাদের যে দ্বিতীয় অধ্যায় প্রাণী পরিচিতি, সে জায়গায় কিন্তু হচ্ছে যে 3টা অধ্যায় একসাথে দেওয়া। তো তোমাদের মোট অন অ্যান এভারেজ তোমাদের মোট অধ্যায় কিন্তু 26টা, 24টা না কিন্তু। 12+12 বলা হয়, বাট তোমাদের মোট ক্লাস কিন্তু হচ্ছে যে আমাদের মোট হচ্ছে অধ্যায় বায়োলজি বই 26টা অধ্যায় রয়েছে। তো আমরা মোট 46টা ক্লাস ধরেছি। দ্যাট মিনস হচ্ছে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তার মানে হচ্ছে 26কে 2 দিয়ে গুণ করলে হচ্ছে আসে অ্যারাউন্ড 52। তার মানে 52 মানে একটা চ্যাপ্টারের জন্য তাইলে অন এন এভারেজ 2টা ক্লাস না, তার থেকেও কম আমাদের ক্লাস সংখ্যা, তাই না? কারণ কি? কারণ হচ্ছে যে আমরা কিন্তু এইচএসসি দ্বার প্রান্তে রয়েছি। তুমি কিন্তু ফার্স্ট ইয়ার না, তুমি কিন্তু সেকেন্ড ইয়ারও না, তুমি এইচএসসি পরীক্ষার্থী। দ্যাট মিনস তোমার ফাস্ট ফরওয়ার্ড চলতে হবে। তুমি যদি এখন ধীরে ধীরে চলো, তুমি পেছনে পড়ে থাকবে। এখন তোমার পেস, গতি আনতে হবে, 5th গিয়ারে চলতে হবে। এখন হচ্ছে যে ধরো, এই আমরা তোমাদের কয়টা ক্লাস নিব বা কিভাবে ক্লাস নিব সেটা আমি তো তোমাদের এক্সপ্লেন করি। তোমাদের অধ্যায় ভিত্তিক মিনিমাম 34টা ক্লাস হবে। মিনিমাম বলার কারণ হচ্ছে কি, যে হয়তো একটা অধ্যায় পড়াইতে গিয়া ভাইয়া দেখলাম যে আমি একটা চ্যাপ্টারের উপর 2টা ক্লাস রেখেছি। যেমন ধরো সমন্বয় এবং নিয়ন্ত্রণের উপর আমি রাখলাম 3টা ক্লাস। এখন আমি 3টা ক্লাসে সমন্বয় নিয়ন্ত্রণ শেষ করতে পারলাম না। তার মানে কি সমন্বয় নিয়ন্ত্রণ যতটুকু শেষ করতে পারি না ততটুকু বাকি থাকবে? উত্তর হচ্ছে না, আমাদের এক্সট্রা ক্লাস হবে, দরকার হলে যা পড়াইতে পারিনি সেটার উপর। বাট যা পড়াবো ভালোভাবে পড়াবো, এতটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো। যে আমরা হয়তো ফাস্ট ফরওয়ার্ড করে পড়াবো, বাট যা পড়াবো প্রতিটা ওয়ার্ড, প্রতিটা শব্দ তুমি বুঝতে পারবে, এবং প্রত্যেকটা ব্যাপার তোমার জন্য উপকারী হবে। প্রত্যেকটা জিনিস থেকে তোমার এইচএসসি তে প্রশ্ন আসবে, অ্যাডমিশন টেস্টে প্রশ্ন আসবে। এমন কিছু বাকি থাকবে না যেটা আমরা পড়াই নাই বাট এইচএসসি তে আসছে বা অ্যাডমিশন টেস্টে আসছে। দ্যাট মিনস আমরা মিনিমাম 34টা ক্লাস নেব, মানে 34 প্লাস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আমাদের অধ্যায় ভিত্তিক মিনিমাম ক্লাস। এবং একটা অধ্যায়ের উপর কয়টা ক্লাস হবে সেটা অধ্যায়ের গুরুত্বের উপর ডিপেন্ড করবে। যে অধ্যায়ের গুরুত্ব যত বেশি তার উপর ক্লাস সংখ্যা তত বেশি হবে, যে অধ্যায়ের গুরুত্ব তত কম তার উপর দেখা যায় হয়তো আমরা একটা বা 2টা ক্লাসে সেটা কভার করব। সো আমরা একটু ফাস্ট ফরওয়ার্ডলি চলবো, ঠিক আছে? কারণ তুমি এইচএসসি পরীক্ষার্থী, এটা তোমার মাথায় রাখতে হবে। এখন তুমি বলতে পারো ভাই আমি তো কিছু পারি না, তো হচ্ছে তুমি সব পারো। তোমার নিজের উপর বিশ্বাসটা আনতে হবে যে তুমি পারো। তুমি অন্তত একবার জিনিসগুলো পড়েছো, একবার অন্তত জিনিসগুলো দেখেছো। যদি নাও দেখে থাকো, ভাইয়া পড়ানোর পর তুমি প্রত্যেকটা জিনিস পারবা। এবং আমি বলে দিব এটা এটা এভাবে পড়তে হবে, এটা এভাবে পড়তে হবে, আমি তো পড়াই দিব। যদি আমি কোনো জিনিস একটু স্কিপও করে যাই, সেটা তুমি কোন স্টাইলে পড়বা সেটা আমি বলে দিব। সো কোনো চিন্তার কারণ নেই। এখন থেকে বায়োলজির ব্যাপারে চিন্তা মাথা থেকে জেরে ফেলো। মনে রাখবা যে আমি আছি, আমি তোমার বায়োলজি কভার করার দায়িত্ব আমার। সো অধ্যায় ভিত্তিক আমরা মিনিমাম 34টা ক্লাস নিব। এবং যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের সৃজনশীল লিখতে হবে না। সো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে যে সৃজনশীলের জন্য আলাদা ক্লাস থাকবে 12টা ক্লাস। কেমন? ধরো আমি তোমাকে বায়োলজির 3টা চ্যাপ্টার পড়ায় ফেলছি। 3টা চ্যাপ্টার পড়ানোর পর আমি বলবো যে দেখো এই 3টা চ্যাপ্টারের উপর নেক্সট দিন আমরা সৃজনশীল ক্লাস করব। সৃজনশীল ক্লাস মানে কি? এই যে আমি তোমার এই 3-4 ক্লাসে যা পড়াইছি, সেই 3-4 ক্লাসের যে চ্যাপ্টার গুলো আছে, বা ধরো আমি তোমাকে 6টা ক্লাসে 3টা চ্যাপ্টার পড়াইছি, ওই যে চ্যাপ্টার গুলার কোন সৃজনশীল গুলা বোর্ডে আসছে, যে আমি টেস্ট পেপার খুলে, টেস্ট পেপারে এরকম স্লাইড বানাই নিয়ে আসবো। টেস্ট পেপার খুলে আমরা হচ্ছে টেস্ট পেপারের প্রশ্নগুলা, যে দেখো এই প্রশ্নটা এত সালে আসছে এই অধ্যায় থেকে, এই প্রশ্নটা এভাবে উত্তর করবা,
বুঝতে পারছো? এই প্রশ্নটা এভাবে উত্তর করবা, বুঝতে পারছো? যেটা বোর্ডে লেখায় দেওয়া লাগবে, যেটা বোর্ডের ছবি আঁকায় দেওয়া লাগবে, সেটা আমরা বোর্ডে লেখায় দিব, ছবি এঁকে দিব। এবং আমি চিন্তা করছি যে তোমাদের এরকম কিছু স্লাইড বেসড ক্লাসগুলো আমরা টিভিতে নিব, যে আমার বাসায় যে স্মার্ট টিভি আছে সেটার মধ্যে আমরা তোমাদের স্লাইড বেসড ক্লাসগুলো নিব। তো আমাকেও দেখলা, তোমরা টিভি কেও দেখলা, স্লাইড গুলাও দেখলা। সো আমরা তোমাদের ওই অধ্যায়গুলা থেকে বোর্ডে কোন কোন সিকিউ গুলো আসছে সেগুলো আমরা তোমাদের দেখায় দিব। তার মানে সিকিউ স্পেশাল ক্লাস হচ্ছে আমাদের আলাদা, জাস্ট সিকিউর জন্য ক্লাস। আর ওই যে 34টা ক্লাস, সেখানে তো আমি তোমাকে পুরো অধ্যায় কভার করে দিচ্ছি। তাহলে আমি কোষ এবং কোষ বিভাজন তোমার পড়াইছি। তোমার কি মনে হয় আমি মায়োসিস 1 বাদ দিয়ে যাব, বা আমি তোমাকে প্রোফেজ 1 বাদ দিয়ে যাব, বা মাইটোসিস বাদ দিব? উত্তর হচ্ছে আমি বাদ দিব না, আমি তোমাকে সব পড়ায় যাব। বাট আমি সাথে যেটা করব, যে সিকিউর জন্য আলাদা কিছু ক্লাস, সেখানে আমি টেস্ট পেপারে যে সৃজনশীলগুলো এসেছে সেগুলো আমরা তোমাদের দেখিয়ে দিব। ঠিক আছে? তোমাদের যে প্রশ্নগুলো সেগুলা তোমরা আমাকে একটু পরে করো, আমি হচ্ছে যে তোমাদের একটু পর মানে উত্তর দিচ্ছি, কারণ আমি এদিকে নজর দিয়েছি। তো সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার এই কমেন্টগুলো আমি দেখছি না। ঠিক আছে? এখন আসো যে আমরা কোন সাবজেক্টে কয়টা ক্লাস সেগুলো কিন্তু তোমাদের আগেই ডিসক্রাইব করেছি। সো খেয়াল করো এখানে, সো সিকিউ স্পেশাল ক্লাস আমাদের 12টা হবে, এবং যেহেতু তোমরা এইচএসসি পরীক্ষা দিবা, তো তোমাদের সিকিউ স্পেশাল এক্সাম হবে। যে 12টা ক্লাস হবে, সেই 12টা ক্লাসের পর নেক্সট দিন আমাদের সিকিউ এক্সাম হবে। সিকিউ এক্সাম গুলো তোমাদের আমরা প্রশ্ন দিয়ে দিব, তোমরা লিখে পিডিএফ করে আমাদের মেল করে দিবা। কিভাবে পিডিএফ করবা, কিভাবে মেল করবা, সব আমরা বলে দিব ভিডিওতে। মানে আমরা তখন ভিডিও দিব এবং মেইলে তারপর তোমাকে আমরা অ্যান্সার পাঠিয়ে দিব। সো এইটা হচ্ছে কথা। এখন খেয়াল করো, তারপর হচ্ছে দেখো কেমিস্ট্রি আমরা কিভাবে পড়বো এবং কেন। আচ্ছা, তো এইচএস বায়োলজি আমরা এভাবে পড়ার কারণ, একে তো আমাদের এমসিকিউ কভার হয়ে যাবে, সিকিউ কভার হয়ে যাবে। এমসিকিউ এবং সিকিউ দুইটাই আমাদেরকে এইচএসসি তে প্লাস পেতে সাহায্য করবে, এবং পাবা তোমরা এইচএসসি তে প্লাস বায়োলজিতে। জাস্ট আমি যেভাবে পড়াই সে পর্যন্ত, শেষ পর্যন্ত পড়ে যাও। এবং তোমাদের যে মানে হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশনের টেস্ট দিতে গিয়ে দেখবো তুমি সব পারো, তুমি সব একবার শুনছো, তোমার সব পড়া হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ। কেমিস্ট্রি আমরা কিভাবে পড়বো এবং কেন কেমিস্ট্রি হচ্ছে যে আমরা হচ্ছে যে এইভাবে পড়বো। আচ্ছা, তোমাদের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তোমরা একটু পরে করো, ভাইয়া তোমাদের প্রশ্ন করে স্কোপ দিব। ভাইয়া যেহেতু এই জিনিসটা ডিসক্রাইব করছি, আমি আসলে তোমাদের কমেন্টগুলো পড়তে পারছি না। তো তোমরা অনেকেই হয়তো কমেন্ট করছো, সেই কমেন্ট আমি পড়তে পারছি না, সেটা একটু তোমার জন্য কষ্টকর ব্যাপার না? তো এই জন্য আমি বলছি যে তোমরা একটু পর কমেন্ট করো, ঠিক আছে? একটু পর কমেন্ট করো। এবার আসো যে দেখো যে কেমিস্ট্রি কিভাবে পড়বো এবং কেন আমরা কেমিস্ট্রি এইভাবে পড়ছি। দেখো, কেমিস্ট্রি আমাদের মোট ক্লাস হবে 32টা। কেমিস্ট্রি আমাদের মোট ক্লাস হচ্ছে 32টা। তোমাদের বইয়ে কেমিস্ট্রি অধ্যায় আছে কয়টা? 10টা। এর মধ্যে ইম্পর্টেন্ট অধ্যায় কয়টা জানো? ইম্পর্টেন্ট অধ্যায় তোমাদের 7টা অধ্যায়। কারণ ফার্স্ট পেপারের 1-5, সেকেন্ড পেপারের 5, এই 3টা চ্যাপ্টার সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ না, বা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু। সো সিকিউ বা সৃজনশীলের জন্য যেহেতু গুরুত্বপূর্ণ না এই চ্যাপ্টার গুলা, সো এই চ্যাপ্টার গুলা আমরা বলতে পারি সৃজনশীলের জন্য আমাদের মোট 7টা চ্যাপ্টার গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন খেয়াল করো, তো আমরা তোমাদের এই কোর্সে কেমিস্ট্রির একটা স্পেশাল জিনিস তোমাদের করাবো, সেটা হচ্ছে মেডিকেল স্টাইল এমসিকিউ সলভ, বা মেডিকেল স্টাইল এমসিকিউ ক্লাস। মেডিকেল স্টাইল এমসিকিউ ক্লাস জিনিসটা আবার কি ভাইয়া? সেটা হচ্ছে যে তোমরা খুব কম স্টুডেন্ট এখানে আছো যারা হাজারিনাগ স্যারের বইয়ের প্রতিটা লাইন বা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো পড়েছো। আমরা কেমিস্ট্রি প্রধানত কি করি? আমরা কেমিস্ট্রি প্রধানত টিচারের বাসায় পড়তে যাই, বা কলেজে পড়ি, বা মেজরিটি টিচারের কাছে পড়ো। সেই টিচার হচ্ছে যে বোর্ডে আমাদের লেখায় লেখায় বিভিন্ন সূত্র, রিয়াকশন, তত্ত্ব এগুলা পড়ায়, সেগুলো আমরা নোট করি। স্যার বললে দেয় সৃজনশীল গুলো এভাবে এভাবে, সেগুলো আমরা নোট করি। করে আমরা করি কি, সেই জিনিসগুলাই জাস্ট পরীক্ষার আগে পড়ে যাই। সেই জিনিসগুলো পরীক্ষায় পড়ে যাই, সিকিউতে খুব ভালো করি, বাট এমসিকিউ বইটা আমাদের রিডিং পড়া হয় না। বাট মেডিকেলে কিন্তু তোমার কেমিস্ট্রি হাজারিনাগ স্যারের বই থেকে আমাদের কি আসে? এমসিকিউ আসে। আবার এমন অনেক স্টুডেন্ট আছো যারা জীবনে হাজারিনাগ পড়োই নাই, তুমি তো গুহ পড়ছো, বা কবির স্যার পড়ছো, বা লিঙ্কন স্যার পড়ছো, বাট মেডিকেলে আসে হাজারিনাগ স্যারের প্রশ্ন। তো মেডিকেলে গিয়ে ধাম করে আমরা মাথা ঘুরায় পড়ে যাই, আয় হায় হইল কি, এখন আমার হবে কি, আমি তো হচ্ছে যে এই এমসিকিউ গুলা পারি না। এবং আমি অনেক স্টুডেন্ট দেখছি যারা এই মেডিকেল অ্যাডমিশন টেস্টে কেমিস্ট্রিকে জমের মতো ভয় পায়, জমদূত কেমিস্ট্রি আমার জন্য। সো দ্যাটস ওয়াই আমরা তোমাদের এই হাজারিনাগ স্যারের বইয়ের যে এমসিকিউ গুলো আছে, সেই এমসিকিউর উপর স্পেশাল 18টা ক্লাস নিব, যেটা কেমিস্ট্রির এমসিকিউর ভীতি তোমাকে দূর করে দিবে। এবং এই এমসিকিউ গুলা একই সাথে তোমাকে তোমার এইচএসসি তেও হেল্প করবে, কারণ এইচএসসি তে আমাদের কিছু উদ্দীপক বেসড এমসিকিউ থাকে। উদ্দীপক বেসড এমসিকিউ ছাড়াও যে আমাদের জ্ঞানমূলক এমসিকিউ গুলো থাকে, সেগুলো কিন্তু আমরা পারি না। বাট এই ক্লাসগুলো তোমাদের সেই জ্ঞানমূলক এমসিকিউতেও এগিয়ে রাখবে। আর মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিতে গেলে যাওয়ার আগে তোমার বইটা আমরা এমসিকিউ প্যাটার্নে কমপ্লিট করে দিব, ঠিক আছে?
এরপর হচ্ছে খেয়াল করো যে মেডিকেল স্টাইল এমসিকিউ ভিত্তিক ক্লাস যতটা, এক্সামও ততটা। মানে আমরা যেদিন ক্লাস নিব তারপর দিন সেই টপিকের উপর এক্সাম হবে। আর সিকিউ স্পেশাল 14টা ক্লাস। সিকিউ স্পেশাল 14টা ক্লাস বলতে আমরা কি বুঝাচ্ছি, যে আমরা বায়োলজিতে যেমন তোমাদের টেস্ট পেপার নিয়ে আসব, টেস্ট পেপার নিয়ে এসে বলবো যে এই সিকিউটা এভাবে এভাবে সলভ হবে, কেমিস্ট্রিতেও সেম। কেমিস্ট্রিতে আমরা 7টা চ্যাপ্টার 14টা ক্লাসে বা আরো বাড়তে পারে ক্লাস, যদি প্রয়োজন হয় আমরা আরো 2-3টা ক্লাস 3-4টা ক্লাস বাড়ায় নিব, কোনো সমস্যা নেই। আমরা সিকিউ নিয়ে আসবো, জৈব যৌগের উপর ধরো 4টা ক্লাস, জৈব যৌগের একদিন সমানুতার সিকিউ বের করলাম, বের করে এই যে সমানুতার সিকিউ এভাবে এভাবে করবা, এই টপিকটা এভাবে এভাবে আসবে, এটার সাথে কোরিলেটেড যে টপিকগুলো আছে সেগুলা আমরা একদম কভার করে দিব। সো আশা করি কেমিস্ট্রি তোমরা কিছুটা হলেও পড়ছো এতদিন, যেহেতু তোমরা এইচএসসি এক্সামাইন। সো আমরা তোমাদের সিকিউটা এমন ভাবে সলভ করানোর চেষ্টা করব, সিকিউটা আমরা এমন ভাবে তোমাদের সলভ করানোর চেষ্টা করব যেন চ্যাপ্টারের মেজরিটি তোমাদের কভার হয়ে যায়, যেই কভারে তোমার এইচএসসি তে এ প্লাসটা চলে আসে। সো আমরা সিকিউর ক্লাসগুলো নিব, কারণ কি কেমিস্ট্রিতে ধরো তুমি জৈব যৌগের টপিক পড়ে ফাটায় ফেলছো, জৈব যৌগের এ টু জেড তুমি সব পারো, বাট কি হয় সিকিউ আসলে তুমি পারো না। গুণগত রসায়নে আমি দেখছি স্টুডেন্টরা সব পারে বাট সিকিউ পারে না। সো দ্যাটস ওয়াই আমাদের ক্লাসগুলো আমরা একদম সৃজনশীল ধরে ধরে, যেই সৃজনশীল ধরো গুণগত রসায়ন থেকে 10টা সৃজনশীল আমরা করব, 10 টাইপের 10টা সৃজনশীল, যেটা এভাবে এভাবে হবে। সিকিউ গুলা আমরা সব সুন্দর করে ধরে 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 সিকিউ গুলা সমাধান করব, এবং এই সিকিউ ক্লাসগুলোর পর সিকিউর উপর এক্সাম হবে। সিকিউ ক্লাস সিকিউর উপর এক্সাম, এমসিকিউ ক্লাস এমসিকিউর উপর এক্সাম। ফিজিক্সের যে ব্যাপারটা খেয়াল করো, যে ফিজিক্সের যে ব্যাপারটা রয়েছে, ফিজিক্স আমরা কিন্তু একাডেমিক ফিজিক্স পড়ছি না, আমরা কিন্তু একাডেমিক ফিজিক্স পড়ছি না, এটা কিন্তু আমি আগেই বলছি যে আমরা কিন্তু একাডেমিক ফিজিক্স পড়ছি না, আমরা কিন্তু ফিজিক্স পড়বো মেডিকেলের জন্য ফিজিক্স, মানে ফিজিক্স যে 10টা ক্লাস নিব, ফিজিক্স ক্লাস কিন্তু আমাদের মোট 15টা ক্লাস আমি হিসাব রেখেছি। ফিজিক্স ক্লাসটা কেন হবে আমাদের, ফিজিক্সটা হচ্ছে মেডিকেল ফিজিক্সটা আর তোমাদের এইচএসসি ফিজিক্স টোটালি আলাদা। আমরা এইচএসসি ফিজিক্সের জন্য ভেতরের জিনিসগুলা পড়ি, আমরা এইচএসসি ফিজিক্সের গুলোর জন্য হচ্ছে যে ভেতরের জিনিসগুলা পড়ি, ঠিক আছে। সো সেই ভেতরের জিনিসগুলা ম্যাথগুলা সেগুলা কিন্তু মেডিকেলের জন্য লাগে না। মেডিকেলের জন্য প্রধানত আমাদের প্রয়োজন হয় ছোট 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 এমসিকিউ গুলা, সেগুলো তোমরা জানো না, মেইনলি অ্যাডমিশন টাইমে গিয়ে তোমরা জানো। সো দ্যাটস ওয়াই আমরা এই 15টা ক্লাসের মধ্যে এই যে 21টা অধ্যায় আছে, সেখানে মেডিকেল স্টাইল এমসিকিউ ভিত্তিক আমরা তোমাদের 10টা ক্লাস নিব, যদি আরো দরকার হয় আরো ক্লাস নিব, এটা মেইনলি বই দাগিয়ে দিব আমরা তোমাদের, এবং মেডিকেলে যে ব্যাপারগুলো ফিজিক্স থেকে আসে সেই ব্যাপারগুলো আমরা তোমাদের কমপ্লিট করিয়ে দিব, যে না মেডিকেলের ফিজিক্স প্রশ্নটা এইভাবে আসে। এবং হচ্ছে যে আমরা তোমাদের ওই 10টা ক্লাসের উপর 10টা এক্সামও হবে, এবং ছোট ছোট কিছু ম্যাথ আসে মেডিকেলের ফিজিক্সের উপর, সেই মেডিকেল ফিজিক্সের উপর আমরা তোমাদের 5টা ক্লাস দিব। এটা ছিল না আমার প্ল্যানে, আমি তোমাদের এই কোর্স পরিকল্পনা সাজাতে গিয়ে হচ্ছে যে আমরা এটা সাজিয়েছি, এবং এই 5টা ক্লাস তোমাদের আসলে রেকর্ডেড ক্লাস দিব, মানে 10টা অধ্যায় ভিত্তিক লাইভ হবে, আর ম্যাথের ক্লাস 5টা আমরা রেকর্ডেড দিব। এটা আমাদের আগের পরিকল্পনায় ছিল না ম্যাথ ক্লাসগুলা, বাট হচ্ছে যে আমি চিন্তা করলাম যে তোমাদের ম্যাথ ক্লাসগুলো এখনই দিয়ে দিই, তাহলে এই ছোট ছোট ম্যাথগুলো তোমার এইচএসসির ম্যাথেও কিছুটা হেল্প করবে। সো ম্যাথের 5টা ক্লাস আমরা তোমাদের রেকর্ডেড দিব। তো এক্সাম আমাদের 10টা এক্সাম হবে। সো এবার আসো ইংলিশ এবং জিকের ব্যাপারটা। ইংলিশ এবং জিকের ব্যাপারটা নিয়ে হচ্ছে যে তোমাদের সামনে কথা বলবে হচ্ছে মিশিরা আপু। সো আমরা তোমাদের মিশিরা আপুকে একটু ডেকে নিচ্ছি। মিশিরা কি আছো আমাদের সাথে লাইভে? কতটা এগিয়ে থাকবে তোমরা নিজেরা একবার চিন্তা করো। আর এইচএসসির জন্য ইনশাল্লাহ আমি আমার 100% ট্রাই করব যেন এইচএসসি তে ইংলিশ 2টা পেপার এমন ভাবে হয়ে যায়, লাইক এ টু জেড কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, ওকে। তাহলে আহ, একটু দেখো, এইচএসসি তে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপার, এই দুইটা জিনিস। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের বেসিক্যালি ইংলিশ যেটা, সেই ইংলিশটা ফুললি ইংলিশ সেকেন্ড পেপার থাকে, ইংলিশ ফার্স্ট পেপার বা ইংলিশ ফর টুডে এটা কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে থাকে না। সো যে ইংলিশটা থাকে সেটা ইংলিশ সেকেন্ড পেপার, অ্যান্ড জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান যেটাকে আমরা বলি। সো এই জিনিসগুলো আমাদের পড়তে হবে। তো ভাইয়ারও একটা প্ল্যান বলে দিয়েছে, এবার আমি আমার প্ল্যানটা বলি। আমি জানি তোমরা স্টুডেন্টরা মাশাল্লাহ অনেক ভালো, তোমরা সব পারো। তো কিন্তু আমার অনেক পড়াতে ভাইয়া আমি দুইজনই বোথ আমাদের পড়াইতে অনেক মজা লাগে। সো অ্যাজ ইউজুয়াল দেখা যায় যে আমি আর ভাইয়া কাড়াকাড়ি অবস্থা। পারলে আমি একটু বেশি ক্লাস নিতে চেয়েছি, ভাইয়া বলে না না আমার ক্লাস বেশি লাগবে, তারপরে হচ্ছে গিয়ে আলটিমেটলি আমাকে 22টা ক্লাস দেয়া হয়।
সো এই 22টা ক্লাসের মধ্যে আমার টার্গেট হচ্ছে 7টা ক্লাস নিব ইংলিশ ফার্স্ট পেপারের উপরে। ঠিক আছে, 7টা ক্লাস নিব ইংলিশ ফার্স্ট পেপারের উপরে, কেননা ইংলিশ ফার্স্ট পেপার হচ্ছে গিয়ে আল্লাহ রহমতে টেস্ট পেপার সলভটাই মেইন, যেটা তোমাদেরকে আমি অনেক বাসায় হোমওয়ার্ক দিয়ে দিব। অ্যান্ড না, মেডিকেল টেস্টের জন্য ইংলিশ ফর টুডে তোমাদেরকে কোয়েশ্চেন করার সময় দিব। হ্যাঁ, একটু দেখো এখানে খেয়াল করো। আর ইংলিশ সেকেন্ড পেপার যেহেতু দেখো এইচএসসি তে খুবই বড় অংশ, এবং এটা কিন্তু বেসিকের জন্য লাগবে, প্লাস এটা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, তাই ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আমি 10টা ক্লাস রেখেছি। ইনশাল্লাহ এই 10 ক্লাসের মধ্যে আমি আমার মোটামুটি টার্গেটটা ফিল আপ করে ফেলতে পারবো তোমাদের পড়ানোর। আর জেনারেল নলেজের উপরে 5টা ক্লাস আছে। এই 5টা ক্লাসে হয়তো পড়ার চাপটা একটু বেশি থাকবে, কিন্তু তুমি যদি মাত্র 5টা ক্লাস করো, তুমি মেডিকেল অ্যাডমিশন টেস্টে জেনারেল নলেজ থেকে আসে 10 নাম্বার, সেই 10 নাম্বারে কমপক্ষে অন্যান্য 80,000 স্টুডেন্ট, তো ওই 80,000 স্টুডেন্টের মধ্যে 79,000 স্টুডেন্ট থেকে তোমরা এগিয়ে থাকবে। এটা আমার হচ্ছে একদম মানে কি বলবো, লিখিত কথা, লিখে রাখো। সো দেখো আমার টোটাল ক্লাস তোমাদের সাথে এই 5 মাসে 22টা, আরো বেশি হতে পারে, এটা আসলে আমিও জানি না। তো এর মধ্যে ইংলিশ ফার্স্ট পেপারের উপরে 7টা ক্লাস থাকবে, ইংলিশ সেকেন্ড পেপার এর উপরে 10টা ক্লাস। এখন কিভাবে কি পড়াবো, হ্যাঁ, এই 3টা জিনিস আমি কিভাবে কি পড়াবো একটু জানিয়ে রাখা ভালো। সো দেখো, ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমরা সবাই ভালো করে, আমি জানি তোমরা অনেক ভালো পারো, শুধু শুধু হচ্ছে গিয়ে এমন কিছু পড়াবো না যেটা এইচএসসি তে আসে না। আমরা সবাই জানি এইচএসসি তে ধরে বেঁধে কয়েকটা প্যাসেজ আছে যেটা যেখান থেকে প্রশ্ন হয়। ঠিক আছে, আমাদের প্যাসেজ, সিন প্যাসেজ 1, সিন প্যাসেজ 2, সিন প্যাসেজ 3, এবং 1 থেকে 6 নাম্বার প্রশ্ন পর্যন্ত এই ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আমরা যেগুলো পড়াবো, ইনশাল্লাহ সেই ইম্পর্টেন্ট প্যাসেজ থেকে নট অনলি ফর ইয়োর টেস্ট, তোমাদের টেস্ট এক্সাম হয়তো হবেও না, বা যদি না হয়ে থাকে আর হয়ে গেল তো হয়েই গেল, দেখবা যে এই প্যাসেজগুলো, ইম্পর্টেন্ট প্যাসেজ কয়েকটা আমি পড়াবো, এবং ইনশাল্লাহ ইম্পর্টেন্ট প্যাসেজগুলো থেকেই এইচএসসি তে কমন পড়ার চান্স, হ্যাঁ, 100% বলা উচিত না, 90% কমন পড়বে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো থেকে। তো আমরা ইম্পর্টেন্ট প্যাসেজই পড়াবো, শুধু শুধু এই ফালতু ফালতু প্যাসেজ পড়ে লাভ আছে? তুমি বলো, তোমার টাইম ওয়েস্ট, প্লাস আমার তো সময়ই নাই। যদি সময় পাই পড়াবো, কিন্তু ফালতু প্যাসেজ পড়ে তোমাদেরও আমি হচ্ছে গিয়ে মানে বিপদে ফালাবো না। সো ইম্পর্টেন্ট প্যাসেজগুলা পড়াবো, ওকে। অ্যান্ড দেন দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের সবার কাছে বই থাকতে হবে ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে বইটা থেকে আমি ইম্পর্টেন্ট প্যাসেজ তো ঠিকই পড়াবো, কিন্তু এই ইম্পর্টেন্ট প্যাসেজগুলো থেকে টেস্ট পেপার সলভ করতে হবে। তো সবাই একটা জিনিস মাথায় রেখে দাও, যে তোমাদের বাসায় যেন যে কোনো একটা টেস্ট পেপার, কোয়েশ্চেন পেপার থাকে। ঠিক আছে, একটা মেডিজি কোয়েশ্চেন পেপার থাকে, সেটা পাঞ্জেরি হোক, সেটা নবদূত হোক, আমরা সবাই জানি টেস্ট পেপার লাগে। যে কোনো জায়গায় তুমি এই টেস্ট পেপারের এটা প্র্যাকটিস করতে করতেই তোমার ভোক্যাব বাড়বে, এবং দেখা যাবে যে তোমারও অ্যান্সার করার ক্যাপাবিলিটি বাড়বে। সো অবশ্যই সবাই টেস্ট পেপার যেটা আছে তোমাদের বাসায় ওইটা একদম রেখে দাও, এবং ওইটার সবসময় আমার প্রত্যেক ক্লাসে ওইটা ওপেন করে বসবা। আমি হচ্ছে টেস্ট পেপার থেকে তোমাদের বিভিন্ন সলভ করানোর চেষ্টা করব, এবং অনেক অনেক হোমওয়ার্ক দিব। আমার যে ক্লাসগুলো আছে, মাত্র 22টা ক্লাস, বিশ্বাস করো এই 22টা ক্লাসে সব হয়ে যাবে যদি তোমরা আমার সাথে একটু কোঅপারেট করো। তো আমি হচ্ছে ইম্পর্টেন্ট প্যাসেজ থেকে টেস্ট পেপার সলভ কিছুটা করাতে পারবো, ক্লাসে যেগুলো করাতে পারবো, যেগুলো করাতে পারবো না হোমওয়ার্ক দিয়ে দিব। সো তোমরা বাসায় ওটা অবশ্যই প্র্যাকটিস করবা। এরপর দেখো রাইটিং পার্ট, তো আমাদের 1 থেকে 6 পর্যন্ত আমি এই ক্লাসগুলোতে কমপ্লিট করে দিব। ঠিক আছে, 1 থেকে 6 পর্যন্ত টেস্ট পেপার সলভের মাধ্যমে এবং প্যাসেজের মাধ্যমে এইটা কমপ্লিট করে দিব। রাইটিং পার্টে কি হবে? রাইটিং পার্ট কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড দুইটা পেপারেরই আছে, আমরা জানি। প্যারাগ্রাফ রাইটিং, রিপোর্ট রাইটিং, ইমেল রাইটিং, তারপর হচ্ছে থিম রাইটিং, তারপর কমপ্লিটিং স্টোরি, তারপর ফ্রি রাইটিং, তারপরে হচ্ছে ম্যাপ ম্যাপ গ্রাফ চার্ট, এগুলো তাহলে অনেক কিছু না? এই সবগুলার রাইটিং পার্ট আমি এখানে যে 7টা ক্লাস নিব, এটাও কিন্তু 7টা ভাগ আছে। আমার রুটিন, তাহলে আমি প্রত্যেকবার ইম্পর্টেন্ট প্যাসেজ পাবো এবং সাথে একটা
একটা করে রাইটিং অংশ ক্লিয়ার করে দিব। ঠিক এ থেকে জেড পর্যন্ত খাতার পেজ কখন উল্টাবা সেটাও আমি বলে দিব, যে খাতার বাম সাইড থেকে শুরু করলে এটা হচ্ছে যেমন অনেকে বলে রাইটিং পার্টে পড়ার কি আছে, আরে পড়লেই হইলো। নো, রাইটিং পার্টেরও সিস্টেম আছে। টাইটেল তুমি কিভাবে লিখবা সেটারও কিন্তু নিয়ম আছে। সব সময় রিপোর্ট রাইটিং একটা পেজের মধ্যে শেষ করতে হয়, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং কোন পেজ থেকে শুরু করব, সিস্টেম আছে, সবকিছুরই সিস্টেম আছে। যে লেটার তুমি শুধু লিখতে হবে না, এটা তো ডেট কোথায় দিতে হয়, কোথায় কি না দিতে হয়, সবকিছুরই কি সিস্টেম আছে না। রাইটিং পার্ট কি তোমাকে এমনি এমনি নাম্বার দিয়ে দিবে? আপু কিন্তু একটু বলে রাখি, এটা হচ্ছে জাস্ট নাইস টু নো তোমাদের জন্য। সেটা হচ্ছে আপু কিন্তু ঢাকা বোর্ডে 4th হয়েছিলাম আমার এসএসসি তে, এবং এইচএসসি তো মানে স্কলারশিপ পেয়েছি। তো এটার রিজন হচ্ছে রাইটিং পার্ট অন্যতম একটা রিজন। ঠিক আছে আপু, রোবোটিক সাউন্ড হচ্ছে। মানে কথা মাঝে মাঝে একটু আটকে যাচ্ছে, মানে নেট নেট ডিস্টরশনের কারণে। মানে সমস্যা নেই, তুমি কথা বলে যাও। বলবো, স্টার্ট করব? হ্যাঁ বলে যাও, বলে যাও, মানে সাউন্ড একটু ডিস্টরশন হচ্ছে, সমস্যা নেই, বলে যাও। আচ্ছা, ওকে। সো যেটা বলছি সেটা হচ্ছে যে রাইটিং পার্ট ইজ ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টরস দ্যাট ক্যান কিপ ইউ নট জাস্ট গিভ ইউ গুড মার্কস বাট অলসো দ্যাট ক্যান গিভ ইউ স্কলারশিপ অ্যাজ ওয়েল। সো আমার আমার টার্গেট তোমাদের এরকম থাকবে যে শুধুমাত্র পড়াশোনার জন্য না, এমন ভাবে পড়াটাকে পড়ো স্যাটিসফ্যাকশন আসবে তোমারই। আরে রাইটিং পার্ট লিখে আমারই স্যাটিসফ্যাকশন আসতো, খাতার মধ্যে একটু ব্লু কালার দিতাম, একটু আন্ডারলাইন করতাম। এগুলাও কিন্তু ট্যাকটিক্স, এগুলাও কিন্তু কৌশল, এগুলাও কিন্তু শিখতে হবে। সো আমি চেষ্টা করব যতটুকুন সম্ভব এগুলাও শিখাই দিতে, একটু একটু, বেশি সময় লাগবে না, অল্প অল্প একটু একটু শিখাই দিতে চেষ্টা করব। এবং সাথে হচ্ছে আমাদের বাকি ইম্পর্টেন্ট প্যাসেজ যেমন টেস্ট পেপার সলভ তো থাকবেই, বাট তোমাদের আমি যেটা হোমওয়ার্ক দিব ওইটা কিন্তু করতে হবে। বিকজ আমি তো তোমাদের হোমওয়ার্ক সবারটা দেখা যাবে যে আমি তোমাদেরকে বলবো যে টেস্ট পেপার সলভের এত থেকে এত পর্যন্ত করবা, তোমরা বাসায় করবা, বা আমি তোমাদেরকে এই প্যাসেজটা দিলাম, এই প্যাসেজ থেকে এত 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 টেস্ট পেপারের কোয়েশ্চেন গুলো করে ফেলবা। ঠিক আছে, কিন্তু দেন তোমরা বাসায় গিয়ে করলা না, তো তোমরা বাসায় গিয়ে করলা না সেটা কিন্তু রং হবে, সেটা কিন্তু অনেক রং হবে। তো আমি আমার এইচএসসি সময় একটা ম্যাথ টিচারের কাছে পড়তাম। উনি আমাকে বলতেন যে আই সবাই হচ্ছে আমাকে হচ্ছে প্রমিস করো, আমাকে প্রমিস করো যে তোমরা হোমওয়ার্ক করবা, বাসায় গিয়ে হোমওয়ার্ক করবা। দেন আমরা হচ্ছে গিয়ে আমি প্রায় সময় ফাঁকিবাজি করে প্রমিস করতাম না যখন জানতাম যে আসলে হোমওয়ার্ক করতে পারবো না। দেন আর প্রমিস করলে চেষ্টা করতাম যে প্রমিসটা যেন ব্রেক না হয়, টিচার ব্যাপার তো, টিচারের সাথে। তো তোমরাও আমার সাথে এখনই প্রমিস করে ফেলো যে না, আমরা যে আমাদেরকে হোমওয়ার্কটা দেয়া হবে ওটা আমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের আমাকে আমাকে প্রমিস করতে হবে। ওকে, তো তারপর দেখো ইংলিশ সেকেন্ড পেপার, এবারে আসি ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপারের প্রত্যেকটা টপিককে আমি তিনটা ভাগে পড়াবো। একটা হচ্ছে বেসিক, সেই টপিকটার উপর বেসিক যদি থাকে অবশ্যই বেসিক জানতে হবে, এবং সব টপিকেরই বেসিক আছে, সব টপিকেরই বেসিক জানতে হবে। বেসিক বলতে কি বোঝায়? বেসিক বলতে বোঝায় যে কোনো একটা জিনিসের ডেফিনিশন, ক্লাসিফিকেশন, এক্সাম্পলস, সহজ হিসাবে এই তিনটা জিনিস। এছাড়াও আরো কিছু বেসিক থাকে, সেটাও আমাদের প্রত্যেকটা টপিকেরই থাকে। হ্যাঁ, তো বেসিক পড়বো। এরপরে ওই টপিকটা থেকে এইচএসসি তে কি জিনিস আসছে, আমাদের এইচএসসি 1 থেকে 12, ইংলিশ সেকেন্ড পেপার কি গ্রামার পার্ট 1 থেকে 12। তো ওই 1 থেকে হচ্ছে 12 পর্যন্ত আমাদের ক্র্যাক করতে হবে। সো এই এইচএসসির ওই 1 থেকে 12 গ্রামার পার্টটা যেন আমরা ওইখানে, গ্রামার পার্ট থেকে কোন অংশটা আসছে, ঠিক আছে, ওই গ্রামার পার্টের অংশটা থেকে কোনটা এই টপিকের মধ্যে পড়েছে সেটা এরপর পড়বো। এবং লাস্টলি ওই টপিকটা যদি মেডিকেলের জন্য দরকার হয়, যেমন পাংচুয়েশন মেডিকেলে আসবে না, পাংচুয়েশন মেডিকেলে আসবে না, কিন্তু তোমাদের কি পাংচুয়েশন এইচএসসি তে আসে। সো এরকম টপিক আমি বলিনি, আমি বলছি সে সকল টপিক যেগুলো কি মেডিকেলে দরকার হবে, যে মেডিকেলে দরকার হবে সেরকম টপিক যদি থাকে তাহলে ওইটা, তাহলে আমরা একটা টপিক পড়বো, এটাকে 3টা ভাগে পড়বো। এটা ইংলিশ সেকেন্ড পেপারের ক্লাসের দিন আমরা এভাবে পড়বো। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল নিয়ে আসছি ছোট করে, তোমাদের একটু আইডিয়া হয়ে যাবে।
আমার ভয়েস কি এখনো ডিস্টোরশন হচ্ছে, বা আমার ভয়েসটা কি এখনো ভেঙে ভেঙে আসছে, বা কোনোভাবে কোনো না, এখন প্রবলেম ঠিক আছে, হচ্ছে? এখন ঠিক আছে, কন্টিনিউ। আচ্ছা, ওকে। সো ইউ ক্যান সি হিয়ার যে টপিক হচ্ছে, যেমন ধরো ফর এক্সাম্পল টপিক হচ্ছে ভার্ব, ঠিক আছে? ভার্ব নিয়ে এখন আমরা পড়বো। ভার্বের বেসিক কি, ভার্বের সংজ্ঞা, একটু ডেফিনিশনটা জানলাম। ভার্বের টাইপস, টাইপ তো অনেক রকম হয়, ফাইনাইট ভার্বস, নন ফাইনাইট ভার্বস, ফাইনাইটের মধ্যে ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, নন ফাইনাইটের মধ্যে জিরান্ট, পার্টিসিপল, ইনফিনিটিভ, কত ভাগ আছে না? এগুলো তো পড়বোই, সাথে এগুলোর একটু একটু এক্সাম্পল দেখে নিব, যাতে আমাদের ওই বেসিকটা কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। এবারে আসি এইচএসসি। এইচএসসি তে ভার্ব থেকে কি কি আসে? ভার্ব থেকে কি কি আসে রে, বলো তো? ভার্ব থেকে আসে রাইট ফর্মস অফ ভার্বস, তারপর ভার্বস এর ইউজেস, ডিফারেন্ট টাইপস অফ ইউজেস আসে, এরকম আসে, এরকম নাউন আছে, প্রোনাউন আছে, এরকম অনেকগুলো টপিক আছে না? তো সেই টপিকেরও বিভিন্ন রকম এইচএসসি তে কিছু স্পেসিফিক টপিক আছে না? তো সেগুলো ধরো আসলো, তাহলে আমরা প্রথমে আমরা বেসিকটা পড়ে ফেললাম, তারপরে আমরা এইচএসসি তে যে অংশটা আছে সেটাকে প্র্যাকটিস করে ফেললাম, কিভাবে অ্যান্সার করতে হবে, এবং রাইট ফর্মস অফ ভার্বস মানে কি, এটার রুলস পড়তে হবে। তো ঠিক সেভাবে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যদি এক্সট্রা কিছু থাকে, ধরো যেটা 1 থেকে 12 আমাদের গ্রামার পার্টে নেই, কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে যেমন আসে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হোক বা যে কোনো এক্সট্রা টপিক যদি আসে, তাহলে আমরা সেটা এখানে অ্যাড করে দিব, সেই টপিকটা পড়ানোর দিন ওই মেডিকেলের টপিকটা অ্যাড করে দিব। তাহলে তোমার কি হলো, তোমার কষ্টই হইলো না বুঝতে, কোরিলেট করে সিকোয়েন্সিয়ালি তুমি প্রত্যেকটা গ্রামার বুঝলা, এবং বেসিকটাও হয়ে গেল তোমার, তোমার এইচএসসির জন্য টপিকটা হয়ে গেল, এবং মেডিকেলও হয়ে গেল। ঠিক একইভাবে আমি আবার বলতে চাই, যখনই আমরা এইচএসসির অংশটা করব, আমি তোমাদেরকে কিছু জিনিস বলে দিব, যে আজকে গিয়ে একটা টপিক পড়িয়েছি, একটা ভার্ব পড়িয়েছি, বেশি ক্লাস না তো বাবা, মাত্র 10টা ক্লাস থাকবে আমার ইংলিশ সেকেন্ড পেপারের উপর। ওই 10টা দিন একটু এরকম করবা, একটু হোমওয়ার্ক করবা, যে আজকে ধরো আমি পড়ালাম, একটা টপিক দিয়েছি, ধরো রাইট ফর্মস অফ ভার্বস দিয়েছি, বা ধরো তোমার প্রোনাউন অ্যান্টেসিডেন্ট এগ্রিমেন্ট দিয়েছি, বা আর্টিকেল দিয়েছি, যেটাই দিক, ট্রান্সফরমেশন দিয়েছি, তো ওইটার আমি কয়েকটা প্র্যাকটিস করানোর পর তোমাদেরকে বললাম যে বাসায় বাকিগুলো প্র্যাকটিস করে ফেলো। তো তোমরা বাসায় ওইটার যদি টেস্ট পেপার সলভের বইতে দেখবা 1 থেকে 30টা আছে, আমি 5টা করিয়েছি, বাকি 25টা তোমরা বাসায় করে ফেলবা, এটা আমার বিনীত অনুরোধ থাকবে। কেননা ইংলিশের আমি তোমাদেরকে সবকিছু যদি এখানেই করাইতে বসি, সকাল 8টা থেকে রাতের 8টা পর্যন্ত করলেও শেষ হবে না, 24 ঘন্টায়ও শেষ হবে না, যদি আমি তোমাদেরকে সবগুলা করাতে বসি। এটা তুমি মানো তো না? তোমরা মানো তো? আমি মানি, তোমরা মানো তো? সো এই জিনিসটা অবশ্যই খেয়াল করতে হবে, যেন আমাদের আমি যে হোমওয়ার্কটা দিই, রিকোয়েস্ট আমার, হ্যাঁ, হোমওয়ার্কটা যখন দিব, কেউ এটার ব্যাপারে হেলাফেলা করবা না, কেউ এটার ব্যাপারে হেলাফেলা করবা না। আর হচ্ছে এরপরে আসি জেনারেল নলেজ। আপু, আপনি কোন টেস্ট পেপার ফলো করবেন? আচ্ছা, আমারটা আমি বলেই দেই, নবদূত আমার কাছে ভালো লাগে, কিন্তু আমি পাঞ্জেরিটা ফলো করি। পাঞ্জেরি আর নবদূত সেমই তো রে, সব জায়গায় সেম, ওই একই কলেজের প্রশ্ন, ওই একই স্কুলের প্রশ্ন, নবদূতে গোছানো আছে। সো তোমরা যদি নবদূত নাও কোনো সমস্যা নেই, আমি পাঞ্জেরি নিয়ে ফেলেছি, সো পাঞ্জেরিটাই আমি হচ্ছে ফলো করছি। আচ্ছা, এবারে আসি জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান, যেটা হচ্ছে তোমাদের একটা কি বলবো, এটার পাশে তোমার একটা ইমোজি দেওয়া উচিত। কি ইমোজি জানো? আহ ওটা কি ইমোজি, উইঙ্ক ইমোজি দেওয়া উচিত, ব্লিঙ্ক না, উইঙ্ক ইমোজি, মানে হচ্ছে চোখ টিপ দেওয়া ইমোজি দেওয়া উচিত জেনারেল নলেজের পাশে। কেন? বিকজ এই টপিকটা তোমাকে অন্যান্যদের থেকে যে কত এগিয়ে রাখবে, এটা তোমরা আসলে চিন্তাও করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরীক্ষার হলে গিয়ে বসো। সত্যি কথা, এখানে যে 10টা নাম্বার, সে 10টা নাম্বার যে কতটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে তো 1 নাম্বার কি 0.5 নাম্বার, এর কারণে মানুষ এদিক সেদিক হয়ে যায়। আমি আমার সাথে কতজন সেম নাম্বার পাওয়া, আমার সাথে কতজন সেম নাম্বার পাওয়া, তারপরও এক একজনের দেখা গেছে যে 1000 থেকে 13, দেখা যায় যে 1100 থেকে 1200 পর্যন্ত সেম নাম্বার সবার, এরকমও কিন্তু হয়, জানো, পজিশন। সো জেনারেল নলেজটা হচ্ছে এজন্য পড়তে হবে। আমি এটাকে কেন বলছি জানো? কারণ আমি জানি তোমরা করবা কি, ওই এইচএসসির জন্য এইচএসসির ক্লাসগুলো করে ফেলবা, 17টা ক্লাস করে ফেলবা, কিন্তু এখানের 5টা ক্লাস অবহেলিত থেকে যাবে। কিন্তু এইখানে ভর্তি হওয়ার অন্যতম রিজন ম্যাথ অ্যাসপিরেন্টস, ইউ গাইজ আর ম্যাথ অ্যাসপিরেন্টস, সো ইউ নিড
to fulfill your dreams, and to fulfill your dreams you need to work hard, harder than others. Then this is the key, কি বলবো, দিস ইজ দ্য কি, দিস ইজ দ্য চান্স যে তুমি একটু এগিয়ে থাকতে পারো। তাহলে কেন এগিয়ে থাকবো না বলো? আচ্ছা, জেনারেল নলেজ আমাদের যেটা আসে মেডিকেলে সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধ এরকম লেখা থাকে। বাট প্রশ্ন কিন্তু বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধই শুধু আসে না, বাংলাদেশ, পুরো বাংলাদেশ থেকে আসে। সহজ কথা, বাংলাদেশ পড়তে হবে। তো তোমাদের আমি এখন প্রেসার করব না, আবার বলছি তোমাদের আমি এখন কোনো প্রেসার দিব না। আমি তোমাদের এই জেনারেল নলেজ বলে নেই, জেনারেল নলেজের জন্য তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, দয়া করে জাস্ট পিডিএফ এর অংশটা পড়বা। আপু চিন্তা করতেছি বই লিখে ফেলি একটা জেনারেল নলেজের উপরে, ইংলিশের উপরে দুইটা বই লিখে ফেলি মেডিকেলের হিসাবে, যেন তোমাদের ওইটাই পড়াইতে পারি। বিকজ আমার মেডিকোর বইয়ের কিছু টপিক ভাল লাগে, কিছু ভাল লাগে না, যে রেটিনার কিছু টপিক ভাল লাগে, কিছু ভাল লাগে না, উন্মেষের কিছু টপিক ভাল লাগে, কিছু ভাল লাগে না, যেটা যেটা খুবই অনেস্ট অ্যান্সার। সো আমি পারলে নিজেই লিখে ফেলতাম, বাট হয়তো আমারটারও কিছু আমার ভাল লাগবে, আমার ভাল লাগবে না, আমার এরকম খুঁতখুঁতে স্বভাব আছে যদিও। তো আপু আন্তর্জাতিক কি পড়বো? নো, মেডিকেলের আমাদের বছর থেকেই আন্তর্জাতিকটা উঠিয়ে দিয়েছে। সো আমাদের বারেও শুধু বাংলাদেশ, বাংলাদেশ পর্যন্তই ছিল, এখন পর্যন্ত শুধু বাংলাদেশ থেকেই প্রশ্ন আসে। তো আমি 5টা ক্লাস নিব, একটু বড় হবে, লেন্দি হবে ক্লাস 5টা, হয়তো 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। এই 5টা ক্লাস আমার স্লাইডটা করবা এবং এই ক্লাসগুলো নোট করবা। আবার বলছি, এই ক্লাসগুলো নোট করবা, আমার স্লাইডটা পড়বা, আর আমি পিডিএফ দিয়ে দিব। পিডিএফ ধরো 20টা পৃষ্ঠা বা হচ্ছে 20 পাতা পিডিএফ, 10 পাতা পিডিএফ এরকম দিব, বাস। আর কিচ্ছু লাগবে না, বিশ্বাস করো। তোমাদের এই 5টা ক্লাস এইটুকুন সময় দিবা, অনেক এগিয়ে থাকবা। আচ্ছা, তাহলে নোট করবা, ঠিক আছে? নোট করবা, এটা এখন বলে দিচ্ছি। ইংলিশের গুলা, ইংলিশ ফার্স্ট পেপারের হয়তো নোট তেমন করা লাগবে না, প্র্যাকটিস করলেই হবে। ইংলিশ সেকেন্ড পেপারও প্র্যাকটিস করলেই হবে, স্লাইডের নোট তুলতে হবে না। বাট ইংলিশ জেনারেল নলেজের নোট করবা, এবং ওই নোটটা পড়বা আর পিডিএফ পড়বা, অল্প পড়া। ফার্স্ট ক্লাসে আমি বাংলাদেশের পরিচিতি এবং নদ নদী পড়াবো। সেকেন্ড ক্লাসে বাংলাদেশের প্রাচুর্য, বাংলাদেশ পরিচিতি দিলাম, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদ নদী পড়াইলাম, ফাইন। বাংলাদেশের প্রাচুর্য, বাংলাদেশে কত জায়গা আছে, কত সৌন্দর্য আছে, সেগুলো পড়লাম। বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি, সেটা পড়লাম। পরিবহন ব্যবস্থা, বিভিন্ন রকমের পরিবহন ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা আছে, সেটা পড়বো সেকেন্ড ক্লাসে। থার্ড ক্লাসে বাংলাদেশের ইতিহাস পড়বো, ঠিক আছে? বাংলাদেশের ইতিহাসটা একটু ভালোই পড়তে হবে, যেহেতু এটা একদম উল্লেখ করে দেওয়া আছে। ইতিহাস পড়বো। আর মুক্তিযুদ্ধ তো কত বড় তোমরা খুব ভালো করেই জানো, সেটা আমি 2টা পার্টে পড়াই সবাইকে। এবারেও মেডিকেলের ওদেরকে 2টা পার্টে পড়িয়েছি, তোমাদেরও 2টা পার্টে পড়াবো। তোমাদেরকে একটু কম কষ্ট দিয়ে পড়াবো, মানে হচ্ছে তোমাদেরকে একটু সহজভাবে, সহজ বলতে তোমাদেরকে একটু ইজি জিনিসগুলো আগে দিয়ে পড়াবো। হ্যাঁ, বেশি ডিপে গেলে হচ্ছে গিয়ে তোমরা ভয় পাবা, বাট সময় তো বেশি ডিপও না, আসলে যেটুকুন আছে সেটুকুন। আর খুবই ইন্টারেস্টিং এই পড়াগুলা, দেখবা, পড়লেই বুঝবা। বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ 2টা পার্টে পড়াবো। তাহলে এই হচ্ছে আমাদের 5টা ক্লাস, এবং এটা মেইন কথা হচ্ছে জিকের এই অংশটাকে তোমরা নোট করবা, এবং টপিকের যে বেসিকটা আছে সেটাকে নোট করবা। আর এইচএসসির যে রুলস গুলো আছে সেটা তোমরা নোট করতেও পারো, কোনো বই থেকে পড়লে সেখানেও দাগিয়ে রাখতে পারো, কোনো প্রবলেম নাই। বাট প্র্যাকটিস এর জন্য একটা খাতা রাখবা। তাহলে তোমাদের বলে দেই পড়ার ব্যাপারে। আমার ক্লাস করবা। হ্যাঁ, আসসালামু আলাইকুম, তোমরা ওয়ালাইকুম সালাম দিলা। আচ্ছা ঠিক আছে, আমি স্লাইড অন করলাম, স্লাইডের স্ক্রিন অন করলাম, আমি পড়াচ্ছি পড়াচ্ছি পড়াচ্ছি, তোমরা আমার সাথে আস্তে 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 লিখে ফেলবা। আমি খুবই মানে পড়াই এভাবেই, একটু সময়ও দেই, স্লাইডটাতে কোনো ইম্পর্টেন্ট কিছু থাকলে তোলার সময় দেই। আস্তে 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 কি করবা, তুলে ফেলবা। আচ্ছা, খাতা রাখবা। ইংলিশের জন্য একটা খাতা রাখলেই হবে, আর জিকের এটার জন্য আসলে একটাও লাগে না, তোমার অর্ধেক খাতা লাগতে হবে। যদি তোমার কোনো অর্ধেক খাতাও থেকে থাকে সেটার মধ্যে জিকেটা তুলে ফেললেও হবে, ছোট্ট একটা নোটপ্যাড থাকলে সেটার মধ্যে লিখলেও হবে। 5টা ক্লাসের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস করে করে নোট করে ফেললা, এবং ওইটাই পড়বা, আর সাথে আমার পিডিএফটা পড়বা। জিকেও শেষ। ইংলিশের জন্য বই বলেছি, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য ইংলিশ ফর টুডে, আর সেকেন্ড পেপারের জন্য বেসিক্যালি তোমাদের এখন কোনো স্পেসিফিক বই তো নাই, কেননা ইংলিশ সেকেন্ড পেপার ইজ আনসিন। সো তোমাদের এখানে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য টেস্ট পেপার সলভটাই মেইন পয়েন্ট, আর আমার স্লাইডটা একটু পড়বা। আমার স্লাইডটা পড়লে তোমাদের বেসিকটাও ক্লিয়ার হয়ে যাবে, রুলস গুলো আমি আমার স্লাইডে দিয়ে দিব। আর আমি আমার রুলস আর এটা পড়ার পরেও যদি তোমার একটা বই পড়তে খুবই ইচ্ছা করে, আচ্ছা ঠিক আছে, অ্যাডভান্স লার্নার পড়নে একটু ভাল লাগলে, তোমার যদি এতই পড়ার আগ্রহ থাকে, আমি বাধা দিব না, অ্যাডভান্স লার্নার পড়ো। ওকে, তাহলে এই গেল জেনারেল নলেজ ডান।
এখন হচ্ছে ওকে, ভাইয়া কি কিছু বলবে? আমার পক্ষ থেকে মোটামুটি শেষ। আহ দেখা আমার হবে আমার বিজয়ে। বলার অনেক কিছু বাকি আছে এখনো। আচ্ছা, তাইলে কি আমি ওয়েট করব? হ্যাঁ হ্যাঁ, ওয়েট করতে হবে, আমার বলার অনেক কিছু বাকি আছে। ক্লাস কবে থেকে শুরু হবে, হ্যাঁ, এবং কতদিন ক্লাস চলবে, এটা হচ্ছে তোমাদের প্রথম প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে আমি প্রথমত আন্তরিকভাবে দুঃখিত, সেটা হচ্ছে যে আমার নিজের তৃতীয় পেশাগত পরীক্ষা আছে। তোমরা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না। আমি হচ্ছে যে আমার আমি পড়ি মুগদা মেডিকেল কলেজে। আমি হচ্ছে 4th ইয়ার স্টুডেন্ট। সো আমার 4th ইয়ার ফাইনাল বা যেটা থার্ড প্রফ, সেটা হচ্ছে এই মাসের 24, 26, 28। তো আমার সবগুলা ব্যাচের ক্লাস অলরেডি অফ, সব অফ করে রেখেছি। আজকে জাস্ট আমি তোমাদের ওরিয়েন্টেশনের জন্য লাইব্রেরি থেকে আগে চলে এসেছি। বেসিক্যালি আমি সকাল 8টা বাজে লাইব্রেরিতে যাই, রাত 8টা বাজে হচ্ছে লাইব্রেরি থেকে ফিরে আসি। সো আমি পুরা কলেজ মানে পুরা টাইমটা হচ্ছে যে আমি কলেজে পড়াশোনার জন্য কাটাচ্ছি, কারণ আমার 24, 26, 28 রিটেন পরীক্ষা, নেক্সট মান্থে ভাইবা আছে। তো ভাইবার পরে, বাট আগে রিটেনে পাস করতে হবে, এবং মেডিকেলে পাস 60% নাম্বারে মেডিকেলে পাস। সো আমার এই পরীক্ষার মাঝখানে আমি ভেবেছিলাম যে তোমাদের ক্লাস নিতে পারবো, বাট আমার হচ্ছে যে দীর্ঘ 10 মাস ধরে আমার হচ্ছে যে এই অনলাইনে তোমাদের পেছনে সময় ইনভেস্ট করার কারণে আমার নিজের পড়ালেখা আমি একটু পিছিয়ে, নিজের পড়ালেখাগুলা অনেক দিন ধরে দেখা হয় না। সো দ্যাটস ওয়াই এই টাইমটা আমি ডেডিকেটেডলি তোমাদের পড়ালেখার জন্য, সরি আমার নিজের পড়ালেখার জন্য হচ্ছে যে ইনভেস্ট করতে চাচ্ছি। এজন্য তোমাদের ক্লাস আমরা শুরু করছি 28 তারিখ থেকে। যে আজকে 20 তারিখ, তোমাদের প্রথম ক্লাস শুরু হবে 28 তারিখে। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আপনি বললেন যে 20 তারিখ থেকে ক্লাস, আমরা এত দ্রুততার সাথে যুক্ত হইলাম, বাট আপনার ক্লাস 28 তারিখ কেন? এর জন্য আমি প্রথমেই ক্ষমা প্রার্থী, প্রথমেই সরি বলছি। তোমাদের আব্বু আম্মু যারা আছে সকলের কাছে আমি সরি বলছি, যে আমি একদমই সরি যে আসলে আমার নিজের পরীক্ষাটা পড়ে গেছে, রুটিনটা জাস্ট আমাদের এই মাসের শুরুতে দিয়েছে, এবং আমি এজন্য হচ্ছে যে তোমাদের ডেট শিডিউলটা চেঞ্জ করতে পারিনি। সো আমি এজন্য তোমাদের 20 তারিখ থেকেই নিয়ে এসেছি। তো আমরা প্রথম ক্লাসটা করাবো তোমাদের 28 জানুয়ারি, কারণ যদি আমি মাঝখানে তোমাদের ক্লাস নেই, আমার নিজের পড়ালেখা আমি ফোকাস করতে পারবো না। এবং আমি তোমাদের আগেই বলেছি, আমার কাছে সবসময় ফার্স্ট প্রায়োরিটি আমার নিজের পড়ালেখা। আমি সবসময় মনে করি যে আমার প্রথমে একজন ডক্টর হতে হবে, কারণ আমি টিচার হব না লাইফে, মানে আমি এই লাইনের টিচার আজীবন থাকবো না, আমি একজন ডক্টর হব। সো ডক্টর হওয়ার জন্য আমার নিজের পড়ালেখা, আমার পাশ করা, এই জিনিসগুলা অনেক গুরুত্বপূর্ণ। সো দ্যাটস ওয়াই আমি একদম সরি বলে নিচ্ছি, সকলকে সকলকে সরি বলে নিচ্ছি যে আমরা ক্লাসটা 28 তারিখ থেকে শুরু করব, ঠিক আছে? এবং যদি 28 তারিখের মধ্যে তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস যেটা চলে আসে, যে হচ্ছে যে সংক্ষিপ্ত সিলেবাস যেটা তোমাদের দেওয়ার কথা কিছুটা কমাতে পারে, সেটা যদি চলে আসে তাহলে আমাদের জন্য আরো ভালো। আমরা যদি বলে দেয় আমাদের দীপুমনি যে সংক্ষিপ্ত সিলেবাসের অ্যাডমিশন সেম থাকবে, তো আমাদের জন্য একদম আরো ভালো হয়ে যাবে। সো এটা আমাদের জন্য একটা বেটার জিনিস। তো আমরা প্রথম ক্লাস 28 তারিখ শুরু করব। এখন আমাদের একটা প্ল্যান আছে, যেহেতু আমরা তোমাদের নিয়ে আসছি অলরেডি, তোমরা অলরেডি আমাদের কাছে চলে আসছো, আমাদের আন্ডারে চলে আসছো, আমরা আমাদের অফিসিয়াল প্রোগ্রাম শুরু করছি। তো আমি এবং মিশিরা চিন্তা করলাম যে বাচ্চাগুলো যেহেতু চলে আসছে, বাচ্চাগুলো এভাবে বসে না থেকে বাচ্চাগুলো একটু পড়ালেখা করুক। তো আমি চিন্তা করেছি যে এই কয়েকদিন আমরা অফিসিয়ালি ক্লাস স্টার্ট করছি না, বাট আমরা আনঅফিসিয়ালি তোমাদের এক্সাম নেওয়া শুরু করতে চাচ্ছি। কারণ যেহেতু আমাদের ইউটিউবে অনেকগুলা ফ্রি কন্টেন্ট রয়েছে, আমি চাচ্ছি এই অধ্যায় ভিত্তিক ফ্রি কন্টেন্ট গুলা তোমরা দেখে সেই অধ্যায়গুলোর উপর কিছু এক্সাম দাও। যেমন ইংলিশের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর মিশিরার একটা ক্লাস আছে, সেই ক্লাসটা আমি একদিন শিডিউল দিয়ে দিলাম, সেই ক্লাসের উপর তোমাদের এক্সাম দিয়ে দিলাম। তো ক্লাসটা দেখে তোমরা একটা এক্সাম দিয়ে দিলে। আমার যেমন কিছু চ্যাপ্টার ইউটিউবে কমপ্লিট করা আছে, সেই চ্যাপ্টারের উপর তোমাদের বললাম যে ভিডিওগুলো আজকের দিনে দেখো, দেখে কালকে এক্সাম দাও। তাইলে তোমরা হচ্ছে যে মানে একটু ক্লাস এবং এক্সামের সাথে একটু মানে, তোমরা তো শুরু করবে 28 তারিখ থেকে, আমাদের খুব দ্রুত একটা ফোর্স স্টার্ট হবে। তার আগে তোমাদের যে একটা ইনিশিয়াল জড়তা বা ইনার্শিয়া আছে, সেটা কাটানোর জন্য আমরা চাচ্ছি যে না, আমার যেহেতু একটা প্রশ্ন ব্যাংক অলরেডি আমার কাছে তৈরি করা আছে এবং আমার এক্সাম ক্লাস রয়েছে, তো সেই জিনিসগুলা তোমাদের হচ্ছে যে আমরা এই কয়দিন একটু মানে, এগুলো অফিসিয়াল ক্লাস না, তোমার যে 110টা ক্লাস বা 100-150 মতো এক্সাম হওয়ার কথা ছিল, সেগুলোর মধ্যে এগুলো ইনক্লুড হবে না। এগুলো আনঅফিসিয়াল ক্লাস এবং এক্সাম, জাস্ট তোমাদেরকে একটু গতির মধ্যে রাখার জন্য, ঠিক আছে? এবং এই যে 3টে এক্সাম হবে, এই 3টে এক্সামে আমরা তোমাদেরকে কিছু প্রাইজ দেওয়ারও চিন্তা করছি, যে না তোমাদের ছোটখাটো যে ফার্স্ট 3জনকে, ফার্স্ট একজনকে কি ক্রেস্ট দেওয়া যায় কিনা একটা, যেহেতু তোমরা পরীক্ষা দিচ্ছ একদম প্রথম দিকের পরীক্ষাগুলা, এবং তোমাদের যে এক্সাম হবে তার মধ্যে আমরা সব এক্সামে উপহার দেওয়াটা অ্যাফোর্ড করতে পারছি না। আমাদের যে মেগা এক্সাম হবে প্রতি মাসে, সেটা টপ 5জন আমাদের পক্ষ থেকে ক্রেস্ট পাবে, এবং আমি নিজ হাতে তার জন্য একটা শুভেচ্ছা স্মারক চিঠি লিখে পাঠাবো।
এবং হচ্ছে যে আমাদের শেষ ক্লাস কবে হবে, এইচএসসির মিনিমাম 10 দিন আগে আমরা ক্লাস শেষ করবো, কারণ এইচএসসির প্রথম শুরু হয় বাংলা ইংলিশ ক্লাস দিয়ে, বাংলা ইংলিশ এক্সাম দিয়ে। তো বাংলা ইংলিশ আমরা বেসিক্যালি অনেক আগে পড়ি না, তো এইচএসসির আগে আমরা এই যে 10 দিন, এটার প্রথম 5 দিন ইংরেজি, এরপরে 5 দিন বাংলা পড়াটা উচিত। সো এইচএসসি তোমাদের জবেই হোক, আমার ধারণা, আমার ব্যক্তিগত ধারণা, এখন অনেকেই আছো যে আর আমার ব্যক্তিগত ধারণার উপর তীব্র বিশ্বাস পোষণ করো, সো যারা আমাকে অনেক আগে থেকে চেনো তারা হয়তো আমার আগের অনেকগুলা গেসের কারণে আমার ধারণার উপর বিশ্বাস পোষণ করো, যে আমার ব্যক্তিগত ধারণা যে তোমাদের এইচএসসি পরীক্ষা জুলাইয়ের লাস্ট উইকে হবে, মানে জুলাইয়ের 17 তারিখে করবা নিট, তারপর তোমাদের এইচএসসি পরীক্ষা হবে। এটা আমার নিজের পার্সোনাল ব্যক্তিগত ধারণা যে তোমাদের এইচএসসি জুলাইয়ের লাস্ট উইক থেকে শুরু হবে। সো যখন তোমাদের এইচএসসি হবে তার 10 দিন আগে আমরা তোমাদের ক্লাস অফ করে দিব ইনশাল্লাহ, তার মধ্যে 110টা ক্লাস বা আমাদের ফুল কোর্স আমরা কমপ্লিট তোমাদের করাতে পারবো। এরপর আসা যাক হচ্ছে যে আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এক্সাম নিব, কিভাবে আমাদের কোন দিন এক্সাম হবে। তো আমাদের যে ক্লাস টাইম আছে, আমাদের এই যে ক্লাস টাইম আছে, আমাদের যে ক্লাস টাইম আছে, এই ক্লাস টাইমটা হচ্ছে যে তোমার আহ আমাদের ক্লাস টাইমটা আমরা চিন্তা করছি যে 9:30 বা 9, মানে আমার চিন্তায় 9:30 ক্লাস টাইম। তোমাদের অনেকে বললো যে ভাই আপনি যেহেতু 1.5 থেকে 2 ঘন্টা ক্লাস নেবেন, 9টায় স্টার্ট করলে ভালো হয়, 9টায় স্টার্ট করলে 11টার মধ্যে তোমাদের ছেড়ে দিলে তোমাদের তাড়াতাড়ি ঘুমাতে যেতে সুবিধা হয়। তো আমাদের ক্লাস টাইম আমরা 9:30, বা তোমরা যদি চাও আমরা 9টা থেকে ক্লাস স্টার্ট করতে পারি। এক্সাম টাইম যেটা আমাদের ডেইলি এক্সাম, তোমাকে আজকে আমি যা পারবো কালকে তুমি তার উপর এক্সাম দিবা। এখন কথা হচ্ছে ভাই আমার তো কলেজ এক্সাম চলতেছে, আমার কথা জাস্ট শোনো, আমি যা পড়াবো ক্লাসে তা তুমি সুন্দর মতো ক্লাস করবে, ক্লাস করে নোট করবে, ক্লাস শেষে 10 মিনিট সেই নোটটা পড়বা, 10 মিনিট, জাস্ট 10 মিনিট সেই নোটটা পড়বা। আর এই যে 7টা বাজে এক্সাম না, 7টার এক্সামের আগে তুমি যদি পারো 6টা থেকে 7টা 1 ঘন্টা ভাইয়া যা পড়াই সেটা বই থেকে পড়বা, তাইলেই তোমার এক্সাম ভালো হবে। সো আমাদের ডেইলি এক্সাম গুলো আমরা 7টায় নিব, ডেইলি এক্সাম 20 থেকে 50 নাম্বার আমাদের ডেইলি এক্সাম হবে। কার্ড এক্সাম বা উইকলি এক্সাম যে আছে, কার্ড এক্সাম না, 9টার আগে আগাতে পারবো না, মানে 9টার আগে আগাতে পারবো না, 9টা সর্বোচ্চ করতে পারবো আমি, 9টা সর্বোচ্চ আমার পক্ষে সম্ভব, এর বেশি সম্ভব না, কারণ আমার ফার্স্ট ইয়ারে ব্যাচ আছে এবং আমার অফলাইনে ব্যাচ চালু হয়ে যাবে কদিন পর। সো 9টার আগে আমি আর আগাতে পারছি না। এবং কার্ড এক্সাম বা উইকলি এক্সাম যেগুলো হবে সেগুলো আমরা 10টা বাজে রাখছি তোমাদের। কার্ড, টার্ন, মেগা এক্সাম, কার্ড মানে উইকলি এক্সাম, উইকে আমরা প্ল্যান করেছি তোমাদের 5টা করে ক্লাস নিব, মাসে 20টা ক্লাস নেওয়ার আমাদের প্ল্যান। তো সপ্তাহে 5টা ক্লাস, আর 2 দিন যে গ্যাপ থাকবে ওই 2 দিন গ্যাপের মধ্যে আমরা একটা উইকলি এক্সাম নিয়ে ফেলবো তোমাদের, আরেকদিন তোমরা সোললি গ্যাপ পাচ্ছ। সো উইকলি এক্সামটা রাত 10টায় হবে, সেদিন আমাদের ক্লাস থাকবে না, জাস্ট আমাদের এক্সাম হবে। টার্ম বা হাফ মান্থলি এক্সাম হবে যেটা, সেটা হচ্ছে 2টা উইকলি এক্সামের পর, মানে দ্যাট মিনস 10টা ক্লাস হওয়ার পর একটা হাফ মান্থলি এক্সাম হবে, সেটাও আমরা রাত 10টায় রেখেছি। এবং মেগা এক্সাম মান্থলি যে 20টা ক্লাস হবে, 20টা ক্লাসের উপর আমাদের মেগা এক্সাম বা মান্থলি এক্সাম হবে, সেটা হচ্ছে যে আমাদের 10টায় হবে। তো আমাদের বড় এক্সাম গুলো সব 10টায়, কার্ড এক্সাম আমরা 100 নম্বরের, টার্ম 150, মেগা এক্সাম আমরা 200 নম্বরের নিব, আর আইটেম এক্সাম গুলো 20 থেকে 50 নম্বরের হবে। এখন হচ্ছে যে এই মান্থলি ক্লাস এবং এক্সাম, তাহলে আমাদের কয়টা ক্লাস এবং এক্সাম হলো দেখো, আমাদের টোটাল ক্লাস প্রতি মাসে 20টা করে ক্লাস হবে। টোটাল আইটেম এক্সাম মানে ডেইলি এক্সাম, টোটাল ছোট 20 থেকে 50 মার্কের যে এক্সাম গুলা যা পড়াচ্ছি পরের দিন সেটা এক্সাম, 20টা এক্সাম। কার্ড এক্সাম কয়টা হচ্ছে, দ্যাট মিনস উইকলি এক্সাম 4টা এক্সাম। আমাদের হচ্ছে যে টার্ম এক্সাম, টার্ম এক্সাম কয়টা হচ্ছে, টার্ম এক্সাম আমাদের 2টা এক্সাম হবে, মানে হাফ মান্থলি এক্সাম। এন্ড মেগা এক্সাম আমাদের কয়টা হবে, একটা। দ্যাট মিনস আমাদের মোট 20টা এক্সাম, 20টা ক্লাস আর 27টা এক্সাম হবে আমাদের। তার মানে প্রতি সপ্তাহে আমাদের 5টা করে ক্লাস থাকবে এবং অন এন এভারেজ 6 থেকে 7টা আমাদের এক্সাম থাকবে। এবং যেটা বলছি যে আমার ক্লাস করার পর তুমি সাথে সাথে 10 মিনিট ক্লাস নোটটা পড়বে, এবং ক্লাস নোট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তুমি আমার এখানে পড়ে যে নোট করবা, সেই নোট দিয়ে তুমি আজীবন স্টুডেন্ট পড়াইতে পারবে, এই গ্যারান্টি আমি দিতে পারতেছি। আমার এখানে ক্লাস করে তুমি যা শিখবা, সেই শিক্ষা দিয়ে তুমি আজীবন স্টুডেন্ট পড়াইতে পারবা, এই গ্যারান্টি আমি দিচ্ছি। আমার অনেক স্টুডেন্ট আছে যারা এখন আমার এলাকায় স্টুডেন্ট পড়ায় এবং আমার চেয়েও হয়তো ভালো পড়ায়, এবং তাদের পড়ানোর স্টাইল সেম টু সেম আমার বাসায় তাদের আমি যেভাবে পড়িয়ে দিয়েছি সেইভাবে তারা পড়াচ্ছে। সো এই জন্য আমার ক্লাস এক্সাম এগুলা খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং একটা কথা আসতে পারে, ভাইয়া এত ক্লাস এত এক্সাম, ব্যাপারটা হচ্ছে কি, তুমি কিন্তু এই জায়গায় যেন তেন মানুষ না, এই জন্য আসো নাই। তুমি কিন্তু এখানে নিজের সেরা ভার্সনটা খুঁজে পেতে আসছো। তুমি যদি যেন তেন হইতা, তুমি যদি জাস্ট হচ্ছে হেলা ফেলার মানুষ হইতা, তুমি কিন্তু আসতা না, তুমি কিন্তু চলে যাইতা। বাট তুমি আসছো কারণ তুমি নিজের সেরা ভার্সন খুঁজে পেতে চাও, দ্যাটস ওয়াই ইউ আর হেয়ার। সেজন্য তুমি এই জায়গায় আসো। তুমি এই ক্লাস এক্সাম গুলা দিতে পারবে, এবং ক্লাস এক্সামে আমরা যা পড়াবো সেখান থেকে এক্সাম, তুমি জাস্ট রেগুলার ক্লাস ফলো করলে এক্সাম তোমার ভালো হবে। তুমি রেগুলার ক্লাস ফলো করবা, ক্লাস নোট করবা, ক্লাস শেষে 10 থেকে 15 মিনিট নোট পড়বা, এক্সামের আগে 1 ঘন্টা পড়বা,
এনাফ ফর ইউ। আচ্ছা, আর হচ্ছে আমাদের মেগা এক্সামের টপ 5 জন যারা থাকবে তারা আমাদের থেকে ক্রেস্ট এবং হচ্ছে আমার লেখা একটা সম্মাননা চিঠি পাবা, যে মানে আমাদের মান্থলি এক্সামে যারা হচ্ছে টপ হবা তারা। এবং রুটিন কবে দিব? এখন রুটিনটা হচ্ছে যেটা বললাম, ভাইয়া তার এক্সাম, আমার নিজস্ব এক্সাম নিয়ে আমি খুব ব্যস্ত, তো আমি তোমাদের এখন এই সামনের 28 তারিখের আগের 3 দিনে তোমাদের ক্লাস এবং এক্সাম যেটা, সেটার রুটিনটা আমরা তোমাদের দিয়ে দিব, হয়তো কালকেই দিয়ে দিব। এবং হচ্ছে যে তোমাদের ফাইনাল রুটিনটা আমরা হয়তো 28 তারিখের আগে একদিন, 28 তারিখের আগে বা 28 তারিখ আমি এক্সাম দিয়ে আইসেই তোমাদের রুটিনটা করে দিব। তাহলে আমাদের ক্লাস হয়তো 28 তারিখে থাকতে পারে, 29 তারিখে থাকতে পারে, আমি জানাই দিব যে আমাদের ফার্স্ট ক্লাসটা কবে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ক্লাসে কিছু না বুঝলে কিভাবে সমাধান করব। এখন কথা হচ্ছে যে ভাইয়া ক্লাসে যদি কিছু না বুঝি তাহলে আমরা কিভাবে সমাধান করব, যে ক্লাসে ধরেন আপনি কিছু বুঝাইছেন সেটা আমি বুঝি নেই। এখন অনেক সময় হতে পারে তুমি ক্লাস টাইমে উপস্থিত না, যে এই যে এখন দেখো এখনই কিন্তু আমাদের লাইভে 241 জন, আমাদের কিন্তু মোট অ্যাড হয়েছে 324 জন, দ্যাট মিনস অলরেডি আমাদের প্রায় 80 জন নাই। সেই 80 জন নিশ্চয়ই রেকর্ডেড দেখবে। তো এরকম তোমার পার্সোনাল একদিন প্রবলেম থাকতে পারে যে তুমি ক্লাসে কিছু বুঝতে পারো নাই, তো এখন ক্লাসে যদি তুমি কিছু না বোঝো তাহলে তুমি সেটা সমাধান কোথায় পাবা? এখন আমি তো ব্যস্ত মানুষ, আমাকে মেসেজ দেওয়া হয়তো তুমি রিপ্লাই নাও পাইতে পারো। সো এখন তুমি কিভাবে সেই উত্তরটা পাবা? বা তুমি ক্লাস শেষে বই পড়তে গিয়ে একটা প্রবলেম পাইছো, সেই প্রবলেমটা হচ্ছে যে তুমি কিভাবে সমাধান করবা? তো সেই প্রবলেমটা সমাধান করার জন্য আমরা প্রত্যেকটা ক্লাসের পর বা প্রত্যেকটা ক্লাসের পর হয়তো নাও মনে থাকতে পারে ভাইয়ার, যে আমরা প্রত্যেকটা মানে বায়োলজির উপর, কেমিস্ট্রির উপর, ফিজিক্সের উপর একটা প্রবলেম বক্স দিয়ে দিব, মানে একটা পোস্ট দিয়ে দিব, যে এই পোস্টের কমেন্টে তুমি ক্লাসে যা বোঝো নাই, যে জায়গায় বায়োলজি যা বুঝতে পারবা না সেটা কমেন্টে জানাবা। কমেন্টে তোমাদের অনেক স্টুডেন্ট থাকবে যারা উত্তর দিয়ে দিবে, যারা উত্তর দিয়ে দিবে, তাহলে সেখানে যদি ভালো উত্তর আসে তাহলে আমি এর উত্তর দিব না, আর যদি ভালো উত্তর না আসে ভাইয়া উত্তর দিব তোমাদের যা বুঝতে পারো না এই ক্লাসে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ভাইয়া ক্লাসেরটা তো বুঝলাম, এক্সামে যদি কিছু না বুঝি, এক্সাম দিলাম, এক্সামে আমার 5টা ভুল গেল, সেটা বুঝলাম না, এক্সামের জন্য আমাদের একটা প্রবলেম বক্স থাকবে, এক্সামের জন্য আমাদের একটা প্রবলেম বক্স থাকবে, যে প্রবলেম বক্সে তোমরা এক্সামে যা বুঝতে পারো নাই, মানে একটা পোস্ট থাকবে, প্রবলেম বক্স বলতে একটা অ্যানাউন্সমেন্ট পোস্ট দেওয়া থাকবে, সেখানে তুমি এক্সাম দিয়ে যেদিন যে এক্সাম হবে যা যা বুঝতে পারবে না সেখানে জানাবো। মানে বায়োলজির জন্য আলাদা একটা প্রবলেম বক্স, কেমিস্ট্রির জন্য একটা, ইংরেজির জন্য একটা, কমেন্টে জানাবো, আমরা কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দিব, ভিডিওর মাধ্যমে হয়তো উত্তর দিতে পারি, আমি নর্মালি হচ্ছে যে ভিডিওর মাধ্যমে উত্তর দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, বা পোস্ট লিখে তোমাদের বলে দিতে পারি। আর হচ্ছে যে তোমাদের যে এমন এক্সাম হলো যে এক্সামে সবার সমস্যা, সবাই খারাপ করছে, তখন আমি লাইভে এসে তোমাদের এক্সামটা সমাধান করে দিব, এবং আমি চেষ্টা করব তোমাদের যে মেগা এক্সাম গুলো হবে বা মান্থলি এক্সাম গুলো হবে, মান্থলি এক্সামে তোমরা যে ভুলগুলা করবা সেই ভুলগুলা লাইভে এসে তোমাদের সমাধান করে দেওয়ার, এটা আমি প্রমিস করলাম যেটা আমি করব। না, তোমাদের কোনো মেসেঞ্জার গ্রুপ থাকবে না, কারণ মেসেঞ্জার গ্রুপ ইজ এ টোটালি ওয়েস্ট, এখানে জাস্ট আড্ডা হয়। আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ থাকবে নোটিসের জন্য, সেখানে সবাই অ্যাড থাকবা, ক্লাস হয়তো ধরো 5 মিনিট লেট হচ্ছে, ক্লাস লিংক, এক্সাম লিংক আমরা টেলিগ্রাম গ্রুপ গুলাই তোমাদের দিব, আমরা কালকেই টেলিগ্রাম গ্রুপটা খুলে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এবার আসা যাক হচ্ছে যে কলেজ খুললেও, এখন তোমাদের সবার প্রশ্ন যে ভাইয়া কলেজ খুললে এক্সাম এবং আপনাদের ক্লাস কিভাবে করব? এটা হচ্ছে যে একটা বার্নিং প্রশ্ন তোমাদের, কারণ তোমরা এতদিন হচ্ছে যে কলেজ বন্ধ ছিল তোমাদের, তোমরা এতদিন বাসায় ছিলা, এখন শোনা যাচ্ছে কলেজ খুলবে, এবং আমার ব্যক্তিগত ধারণাও তোমাদের কলেজ খুলবে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হচ্ছে যে তোমাদের কলেজ খুলবে। তো তোমাদের যদি কলেজ খোলে, তোমাদের কলেজ খুললে তোমরা কলেজে খোলার পরই তোমার টেস্ট পরীক্ষা হবে, কলেজে খোলার পর হয় তোমার টেস্ট বা প্রি টেস্ট হবে, কলেজে খোলার পর তোমার এক্সাম হবে, কলেজে খোলার পর তোমার ক্লাস হবে, এবং তোমরা এতদিন কলেজে যাও নাই, তোমাদের অনলাইন ক্লাস হয়েছে, তোমাদের প্যারা দিতে পারে নাই, তোমাদের টিচাররা, তোমাদের কলেজ এখন তোমাদের জন্য পূর্ণাঙ্গ প্যারা দেওয়ার জন্য প্রস্তুত, যে তোমাদের এই 10 মাস তোমরা কলেজ থেকে বাঁচছ, তোমরা আজীবন বলতা জিস কলেজ 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 বন্ধ হয় না কেন, 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 এটা তোমরা হচ্ছে যে এতদিন বলছো। এখন যারা এতদিনই কথাবার্তাগুলো বলছো, 10 মাস বন্ধ পাইছো, এখন হঠাৎ করে তোমাদের তো সব যখন খুলে যাবে তখন তোমাদের প্যারাটাও একটু বেশি হবে। এটা তোমাদের জন্য না, সবার জন্য। যেমন আমাদের এই যে পরীক্ষা, হুট করে পরীক্ষা দিছে, পরীক্ষার মাঝখানে আমাদের 2-3 দিন গ্যাপ দেওয়ার কথা ছিল, বাট আমাদের পরীক্ষার মাঝখানে কোনো গ্যাপ নেই, আমাদের পরীক্ষার মাঝখানে একদিন পর পর দিছে, এবং পরীক্ষার পর ভাইভাতেও দেখা যাবে আমাদের গ্যাপ দিবে না, এমনকি আমাদের 5th ইয়ার যেটা 1.5 বছরের কথা ছিল সেটা হয়তো আমরা 1 বছর পাবো। তো দ্যাট মিনস হচ্ছে যে সবাই আসলে একটা প্যারার মধ্যে যাবে, তো তোমরাও সেই প্যারার ঊর্ধ্বে না। সো ব্যাপারটা হচ্ছে যে তোমাদের
পৃথিবীতে টিকে থাকে কারা? ডারউইনের একটা মতবাদ আছে, ডারউইনের বিবর্তনবাদ নিয়ে অনেক অনেক কথা বললেও সেখান থেকে আমি একটা কথা নিতে চাই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। দুনিয়ায় সবসময় যে ফিট, যে যোগ্য, যে পরিশ্রমী, যে হার্ড ওয়ার্কিং সে টিকে থাকে। এখন তোমার কলেজ খুললেও তোমার কলেজ এক্সাম থাকবে, কলেজে খুললেও তোমার ক্লাস থাকবে, এবং অনেক কলেজ আছে যারা ক্লাস নিতে পছন্দ করে, এক্সাম নিতে পছন্দ করে। যেমন আমি পার্সোনালি যে কলেজে পড়ছি সেই কলেজ ক্লাস নিতে পছন্দ করতো না। আমি যখন স্টুডেন্ট থাকতাম সেকেন্ড ইয়ারে দেখতাম খালি এক্সাম নেয়, খালি এক্সাম নেয়। সো এই ক্লাসের, কলেজ এবং এক্সাম, সেটার জন্য আমি যেটা বলছি যে তুমি চেষ্টা করবা যে তোমার যদি খুব সিরিয়াস কোনো এক্সাম না থাকে, দ্যাট মিনস টেস্ট এক্সাম যদি তোমার না থাকে, টেস্ট এক্সাম ছাড়া তুমি আমাদের ক্লাস এবং এক্সাম মিস দিবা না। যদি তোমার টেস্ট এক্সাম থাকে এবং খুবই কঠিন সাবজেক্ট, সেটা তুমি পারোই না, একদম খুবই বাজে অবস্থা, কালকেই তোমার পরীক্ষা, তখন তুমি আমাদের ক্লাসটা সেদিন চাইলে না করে, মিস করে, যে ভাই আজকে ক্লাসটা করলাম না, পরের দিন তুমি ক্লাসটা রেকর্ডেড দেখে নিলা, দেখে। কিন্তু যদি এরকম কিছু না থাকে, টেস্ট পরীক্ষার মতো বড় পরীক্ষা যদি না থাকে, তাহলে তুমি আমাদের ক্লাস এবং এক্সাম দুইটাই কন্টিনিউ করবা। ক্লাসটা তুমি ক্লাস টাইমে উপস্থিত থাকবা, ক্লাসটা করবা, ভাইয়ার ক্লাসটা করে তারপর নোট করবা খুব সুন্দর করে, নোট করে তারপর ক্লাস শেষে তুমি 20 থেকে মানে 10, 15, 20 মিনিট তুমি ক্লাস নোটটা দেখবা, এবং এক্সামের আগে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা তুমি পড়বা। এখন এখানে আবার আরেকটা ঝামেলা হচ্ছে যে কলেজ খুলে গেলে তো অফলাইন কোচিং গুলা খুলে যাবে, অফলাইন কোচিং গুলা খুলে গেলে অনেকে অফলাইন কোচিং এ দৌড়াদৌড়ি শুরু করবা। এখন তুমি চাইতেছো না যে তুমি অফলাইনে পড়বা না, তাও তোমার বাপ মাই কইবে ওই 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 জায়গায় অফলাইনে এর মাইয়া হচ্ছে 50 জন, মানে এই স্যারের কাছে পড়ে, এর পোলায় এর কাছে পড়ে, যা তুইও যা, খালি মোবাইল, মোবাইলে তো পড়ালেখা হয় না, এটা বাবা মা বলবেই অবশ্যই। সো অফলাইনে তুমি পড়া স্টার্ট করবে, তো তোমার অফলাইন কোচিং থাকতে পারে, তোমার অনলাইন কোচিং আছে আমাদের কাছে, তোমার কলেজ আছে, কলেজ এক্সাম আছে, সবকিছু মিলায় তোমার জন্য কিন্তু একটা টাইট শিডিউল দ্বারা হয়ে যাবে তখন। সো ওই শিডিউলটা একটা সুন্দর মতো রুটিন করে নিজের মতো গুছিয়ে সুন্দর মতো সবকিছু করতে হবে। পৃথিবীতে মনে রাখবা কোনো কিছুই অসাধ্য না। তোমার সামনে অনেক পাহাড় সম কাজ আছে, সেটা করা কি অসাধ্য? উত্তর হচ্ছে না, তুমি চাইলেই করতে পারো, তোমার জাস্ট একটু গুছিয়ে আনতে হবে জিনিসগুলো। সো কলেজ টাইমে কলেজে যাবা, কলেজে এসে কলেজের কাজগুলো কমপ্লিট করবা, করে আমার এই টাইমটায় চেষ্টা করবা যে যেখানেই ব্যাচ নাও, রাতের 9টার পর যেন ব্যাচ না থাকে, 7টার দিকে যেন ব্যাচ না থাকে, এর মাঝামাঝি যেন একটা ব্যাচ হয়ে যায়, 7:30 থেকে 8:30, বা 7টা থেকে মানে 7:15 থেকে 9:30, 8:30 পর্যন্ত একটা ব্যাচ থাকে, এরকম টাইমে যেন একটা ব্যাচ পড়ে যায়, বা বাইয়ার যেদিন ক্লাসগুলো নেই সেই দিনগুলোতে যেন একটা ব্যাচ পড়ে, এরকম একটা সুইটেবল টাইম চুজ করার চেষ্টা করবা। বিকালের দিকে ব্যাচ হয়ে গেলে আরো ভালো, যে ব্যাচ এরকম একটা টাইমে নেওয়ার চেষ্টা করবা। তো এই যে এখন তুমি মাথায় রাখো যে আমার ক্লাস তোমার 9টা বাজে আছে, আমার এক্সাম তোমার হচ্ছে যে 7টা বাজে আছে, এই দুইটা টাইম ছাড়া তুমি অন্য টাইমগুলায় একটা ব্যাচ রাখার চেষ্টা করো, এবং দয়া করে বায়োলজি কেমিস্ট্রি কারো কাছে পড়তে যাওয়ার দরকার নাই। বায়োলজি কেমিস্ট্রি এবং ইংরেজিটাও চাইলে কারো কাছে না পড়তে পারো, ফিজিক্স ম্যাথের জন্য কারো কাছে যাও। এবং যেটা বলতেছি, আমাদের ক্লাস সংখ্যা কিন্তু কম, কিন্তু তোমার কিন্তু এখন কিন্তু আমাদের থেকে তোমার কাজ বেশি, সো তোমার পড়তে হবে। মাথায় রাখো, তুমি আমাদের ক্লাস করো, তুমি কলেজের ক্লাস করো, কলেজের এক্সাম দাও, অফলাইন ব্যাচে পড়ো, তোমার মিনিমাম ডেইলি 5 ঘন্টা পড়তে হবে, সবকিছু বাদ দিয়ে। আমার ক্লাস, কলেজের ক্লাস সবকিছু বাদ দিয়ে তোমার মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ডেইলি পড়তেই হবে। সো তোমার ডেইলি পড়ালেখার একটা ওয়ার্ক লাইফ প্রায় 14 থেকে 16 ঘন্টা দাঁড়ায় যাবে সামনে। কলেজ খুললে তোমার পড়ালেখার একটা ডেইলি ওয়ার্ক লাইফ 14 থেকে 16 ঘন্টা দাঁড়ায় যাবে। তারপরে ওই 14 থেকে 16 ঘন্টার ওয়ার্ক লাইফের মাঝে মিনিমাম 4 থেকে 5 ঘন্টা পড়ার জন্য তোমার বের করতে হবে, হবে এবং হবে, যদি তুমি চাও যে তুমি ভালো করতে চাও। আর যদি মনে হয় যে না আমি স্রোতের মতো চলবো, দেন দ্যাটস আপ টু ইউ। এতটুকু বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর আসো যে আমাদের হচ্ছে যে নেক্সট প্রশ্ন, ক্লাস ও এক্সাম রেগুলার না করলে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে তোমার বাবা, তুমি তাল মিলাতে পারবে না। আমাদের যে ফাস্ট ফরওয়ার্ড রুটিন তুমি যদি ক্লাস এক্সাম না করো তুমি তাল মিলাতে পারবে না। এবং হচ্ছে একটা জিনিস মনে রাখবা যে এই যে এখন তোমরা 239 জন আছো না, আমি যেদিন ফার্স্ট ক্লাস নিবো সেদিন হয়তো 250-300 জন লাইভে থাকবে, তারপর আস্তে আস্তে লাইভে মানুষের সংখ্যা কমতে থাকে। ফার্স্টে হয়তো এক্সামে মানুষ, স্টুডেন্ট অনেক থাকে, তারপর আস্তে আস্তে স্টুডেন্ট সংখ্যা কমতে থাকে। ব্যাপারটা হচ্ছে কি, ফল আউট করে প্রচুর মানুষ, এটা সব জায়গায়, সব জায়গায় ফল আউট করে। এবং হচ্ছে যে এই ফল আউটটা যদি তুমি করো না, তোমার লস আলটিমেটলি। কারণ আমি ফেব্রুয়ারি 28 তারিখের মধ্যে তোমার থেকে আমি টাকা নিয়ে নিব, তোমরা যারা টাকা দেওয়া বাকি আছো তোমাদের থেকে আমি টাকা নিয়ে নিব, আর যারা টাকা দিয়ে দিছো তারা তো অলরেডি দিয়ে দিছো। দ্যাট মিনস তুমি আস্তে আস্তে যদি ফল আউট করো, তাহলে প্রথম কথা তুমি যে টাকাটা দিছো এটা টাকার অপচয়। দ্বিতীয় কথা হইছে এই যে এখানে হচ্ছে যে 329 জন অ্যাড হয়েছে, এবং আমি আশা করি যে তোমরা তোমাদের ফ্রেন্ডদের অ্যাড করবা সামনে আরো,
কারণ মনে রাখবা যে তোমার ফ্রেন্ডরা যদি থাকে তুমি পড়ালেখার একটা উদ্যম পাবা, তোমার ফ্রেন্ডরা যদি এক্সাম দেয় তুমি এক্সাম দেওয়ার একটা উদ্যম পাবা। সো এই জন্য ফ্রেন্ডদের অবশ্যই অ্যাড করবা আমাদের কোর্সগুলাতে, তোমাদের ফ্রেন্ডদের জানাবা যে আমি এই জায়গায় ভর্তি হয়েছি, এখানে এরকম পরিকল্পনা, তুইও চলে আয়, দেখবা ভাল লাগবে। সো তুমি যদি ফল আউট করো না তোমার লস, কারণ এই যে 329 জন যে আমাদের আছে, হয়তো সামনের দিন আমাদের 400 হয়ে যাবে, এই 400 জনের মধ্যে 50টা স্টুডেন্ট আমি শেষ পর্যন্ত পাবো যারা শেষ পর্যন্ত পরিশ্রম করছে, এবং 50টি স্টুডেন্ট থাকবে যারা মেডিকেলে টপ করছে। কারণ তোমাদের যেভাবে পড়াচ্ছি তোমাদের মেডিকেলে টপ করার জন্য আমরা পড়াচ্ছি, এইচএসসি A+ পাওয়ার জন্য আমরা পড়াচ্ছি। তো সেই 50টি স্টুডেন্টের ব্র্যান্ডিং আমি করতে পারবো, যেই 50 জন চান্স পেয়েছে, একটা পোস্টারে 50 জনের ছবিও আঁটবে না বাবা। সো তুমি যদি ফল আউট করো আমার কিন্তু কোনো লস নাই, তুমি কমেন্টিকে যতই আমাকে গালি দাও আমার কিন্তু কিচ্ছু হবে না, বাট তোমার লস হবে। সো তুমি রেগুলার ক্লাস এবং রেগুলার এক্সাম দিবা, যত সমস্যাই থাকুক এটা তুমি নিজেকে প্রমিস করো, তাইলে তোমার চান্স পাওয়া নিশ্চিত হবে। একটা কথা মাথায় রাখো, আমি কিন্তু তোমাকে চান্স পাইতে পারবো না, চান্স কিন্তু তোমার পাইতে হবে, পড়তে হবে তোমার, পরিশ্রম করতে হবে তোমার, আমি জাস্ট একটা ক্যাটালিস্ট, আমি জাস্ট একটা প্রভাবক, আমি জাস্ট তোমাকে গাইডলাইন দিব। সো দ্যাটস ওয়াই রেগুলার ক্লাস এবং এক্সাম গুলো করবা, এবং আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমি এটা লেখা দিব তোমারে, তুমি যদি আমাদের ক্লাস রেগুলার করো, তুমি যদি আমাদের এক্সাম রেগুলার দাও, তুমি এইচএসসি তে বায়োলজি কেমিস্ট্রিতে A+ তো পাবাই, তুমি অ্যাডমিশন টেস্টে চান্স পাবা। সেটা হয়তো মেডিকেলে না পাইতে পারো, তোমার ভাগ্য দুর্ভাগ্য হইতে পারে, তুমি মানে হচ্ছে যে মেডিকেলে চান্স পাও নাই, তুমি ভার্সিটিতে চান্স পাবা, তোমার সফলতা আসবে। সো তুমি ক্লাসটা প্লিজ শেষ পর্যন্ত, স্টুডেন্টরা ফল আউট করে, আমার কান্না পায় লাস্টের দিকে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স দেখলে। আর অনলাইনে তো সবাই টাইনা টাইনা ধরা যায় না, ক্লাসে কজন আছে দেখা যায় না, অফলাইনে আমরা দেখতে পারি কয়টা স্টুডেন্ট আছে নাই। সো তোমার দায়বদ্ধতার জায়গা কিন্তু তোমার কাছে, আমরা কিন্তু ক্লাসও নিচ্ছি, আমরা কিন্তু এক্সামও নিচ্ছি, আমাদের মতো এত রেগুলার এক্সাম বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্মে পাবা না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের মতো এত সুন্দর গুছানো এক্সাম প্ল্যান তোমরা কোথাও পাবা না। সো ব্যাপারটা হচ্ছে তোমার, তোমার ইটস অল আপ টু ইউ, তোমার পরিশ্রম করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কিভাবে পড়ালেখায় ফোকাস রাখা যায়? পড়ালেখায় ফোকাস রাখা অনেক কষ্টের একটা জিনিস, কারোই পড়ালেখা করতে ভালো লাগে না। সো পড়ালেখায় ফোকাস রাখার একটাই মাধ্যম, সেটা হচ্ছে তোমার প্রায়োরিটি লিস্ট সেট আপ করো। তোমাকে যদি আমি এখন বলি 10টা প্রায়োরিটি লিস্টে সেট আপ করো, তোমার প্রায়োরিটি লিস্টের মধ্যে পড়ালেখা আসবে না। যদি পড়ালেখা না আসে তাইলে কিন্তু হচ্ছে বিপদ, তোমার যদি পড়ালেখা না আসে তাইলে কিন্তু বিপদ। সো তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত তোমার পড়ালেখা, তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত কি, তোমার পড়ালেখা, তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকা উচিত তোমার পড়ালেখা। কারণ পড়ালেখাই এমন একটা জিনিস বাবা, যা আমাকে এখানে বসাইছে। তোমরা 234 জন আমার কথা শুনতেছো, আমার কথা কিন্তু একজন মানুষের শুনতো না, আমার আজকে 50,000 মানুষের একটা গ্রুপ। আমার কি যোগ্যতা আছে এই পড়ালেখা ছাড়া এই 50,000 মানুষ আমার একটা গ্রুপে অ্যাড হবে? আমার ইউটিউবে প্রায় 13,500 মানুষ আমার ইউটিউবে যুক্ত, খুব কম সংখ্যা, বাট আমার কি যোগ্যতা আছে এই 13,500 মানুষ আমার সাথে আছে? আমি কি এসে নাচতেছি, আমি কি গান গাচ্ছি, আমি কি কাউকে আমি কি এখানে কোনো মানে যেটা করে অনেকে উঠতেছে, যে অনেক ইউটিউবার আছে অনেকে সমালোচনা করে ওঠে, আমি সেগুলা কিছু করতেছি না, আমি জাস্ট পড়ালেখার জোরে এই জায়গায় আছি। সো পড়ালেখা তোমাকে এই জায়গায় নিয়ে আসতে পারে। সো আমি আমার পড়ালেখার লাইফে সবসময় চিন্তা করতাম আমার পায়ের তলায় মাটি নাই, আমি খুব মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসছি। এই যে পেছনে সুন্দর বাড়িটা দেখতেছো না, এই বাড়িটা কিন্তু ফেক একটা বাড়ি। তোমাকে যদি আমি আমার বাড়িটা দেখাবো লাস্টে, আমার বাড়িটা এখন সুন্দর না, বাট পেছনে যে ফেক বাড়িটা দেখতেছো না, এটা হচ্ছে সুন্দর বাড়ি আমার হবে। এবং সেই সুন্দর বাড়িটা আমি কিসের জোরে করবো জানো? পড়ালেখার জোরে করব। আমি আমার মানে হচ্ছে যে আমি থাকতাম কোথায় আগে জানো? আগে আমাদের একটা টিন শেড বাসা আছে নিচে, নিজেদের বাড়ি টিন শেড, ওইখানে এক রুম এবং বারান্দার মধ্যে আমরা থাকতাম, অনেক কষ্ট অনেক স্ট্রাগল করে এই জায়গায় আসছি। এবং পেছনের যে সুন্দর বাড়িটা দেখতেছো না, এটা আমার হবে, আই প্রমিস দ্যাট, যেটা আমার হবে। এবং আমি তোমাদের লাইভ দেখাবো একদিন যে এই বাড়িটা তোমাদের আমি দেখাইছিলাম না যে একটা মিথ্যা বাড়ি, এটা হবে, এটা হবে, এটা দেখো আমার সত্যি হয়েছে বাড়িটা। সো এই পড়ালেখার জোরে আমি আসছি এতটুকু। আমি যখন আমার মানে আমি এইচএসসি স্টুডেন্ট ছিলাম, আমি জাস্ট একটা কথা চিন্তা করতাম যে আমার পড়ালেখা আমাকে, আমার কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই, আমার জাস্ট পড়ালেখাটা আমাকে অনেক কিছু দিতে পারে। আমি পড়ালেখা করছি, আমার ফার্স্ট প্রায়োরিটি পড়ালেখা ছিল, এখনো আমার ফার্স্ট প্রায়োরিটি পড়ালেখা। কারণ আমার ইচ্ছা আমি বাংলাদেশের সেরা কার্ডিয়াক সার্জন হব। ইন্ডিয়াতে যেমন মানুষ দেবী শেঠি চিনে, বাংলাদেশে এরকম সাদিকুর রহমান সাদাব নামে চিনবে মানুষ। ইন্ডিয়া থেকে মানুষ আসবে বাংলাদেশে কার্ডিয়াক সার্জারি করতে, বাংলাদেশের মানুষের কার্ডিয়াক সার্জারি করার জন্য দেবী শেঠির কাছে যাওয়া লাগবে না। দ্যাটস ওয়াই আমি এখনো আমার পড়ালেখায় ফোকাস করতেছি। মেডিকেল অ্যাডমিশনের জন্য আমি জাস্ট একটা ব্যাচ চালু করছি, আমার আলফা ব্যাচ।
আমি চাইলে আরো 5টা ব্যাচ চালু করতে পারতাম, আরো 5টা ব্যাচে 100 জন করে হইলেও 500 জন অ্যাড হইতো, 500 জন অ্যাড হইলেও আমার ব্যাংক অ্যাকাউন্টে ভালো একটা অ্যামাউন্ট আসতো। আমি করিনি, কারণ আমি নিজেকে সুস্থ রাখতে চাইছি এবং আমার ড্রিম আমি টিচার হব না, মানে এটা পড়াই আমার ভালো লাগা থেকে, বাট আমার ড্রিম কিন্তু আমি কার্ডিয়াক সার্জন হব বাংলাদেশের সেরা। সো দ্যাটস ওয়াই যে আমি এখনো পড়ালেখাকে মেন প্রায়োরিটি দিয়ে তোমাদের 28 তারিখ থেকে শুরু করতেছি। সো তোমার প্রায়োরিটি লিস্টও পড়ালেখা সবার আগে রাখতে হবে। নিজের সেরাটা বের করে আনার একটাই উপায়, নিজেকে চিনতে হবে, নিজেকে জানতে হবে, তুমি কে সেটা বুঝতে হবে। হু আর ইউ, এ কথাটা কুংফু পান্ডা পার্ট 3-তে পান্ডা মানে হচ্ছে যে পু যে আছে পান্ডা আছে, ওকে জিজ্ঞাসা করে মাস্টার শিফু, হু আর ইউ? সে বলে আই এম এ পান্ডা, আই এম এ ড্রাগন ওয়ারিয়র। বলে নো, ফার্স্ট ইউ ওয়ান্ট টু নো হু আর ইউ, তোমার জানতে হবে তুমি কে। তুমি যখন জানবা তুমি কে, তখন তুমি সবকিছু জয় করতে পারবা। সো নিজের সাথে কথা বলো, নিজেকে মোটিভেট করো। তোমাকে কেউ মোটিভেট করবে না, আমাকে কেউ মোটিভেট করেনি। আমাদের সময় ইউটিউব ছিল না, আমাদের সময় ইউটিউবে এত কিছু ছিল না। আমি নিজেকে মোটিভেট করছি না, আমার নিজের পাইতে হবে, আমার নিজের করতে হবে। সো হচ্ছে যে আমি নিজেকে মোটিভেট করছি, সো তোমাদেরও নিজেদের মোটিভেট করতে হবে। আমাদের সময় ইউটিউবে আমরা কারো ভিডিও দেখতাম না, আমাদের সময় ইউটিউব ছিল না, ইউটিউবে অনেক এমবি লাগতো। আমার এক ফ্রেন্ড ইউটিউবে প্রতি মাসে 5 জিবি কিনতো, আর কলেজ থেকে আসার সময় তার ইউটিউবে হয়তো হচ্ছে কোনো গান শুনতাম বা কিছু দেখতাম। আমরা জীবনেও সাহস করিনি 1 জিবি কিনবো, তখন জিবির দাম অনেক বেশি ছিল। সো নিজেকে নিজে মোটিভেট করতে হবে। তোমার মোটিভেটর তুমি, তোমার টিচার তুমি, তুমি সবকিছু। ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন, তুমি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্সন, ঠিক আছে?